মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঁক বেরোলো পড়ে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা। আঁখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। বাঙালি হিন্দু প্রথম থেকেই আত্মবিস্মৃতির পথে হাঁটছে। কোথাও কোথাও তাকে ভীরুতা হিসেবেও কয়েকজন বলার চেষ্টা করছেন। বাঙালি যে কি আসলে সেটা চিনতে পেরেছেন মমতা ব্যানার্জি। আমরা বাঙালি, আমরা খুব দ্রুততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে অবলুপ্তির পথে এগিয়ে যাচ্ছি। লোকসভা ভোটের ফল প্রকাশের পর আরএসএস প্রধান মোহন ভাগবত বিজেপিকে কড়া সতর্কবার্তা দিয়েছিলেন। এবার আরএসএসের শীর্ষ নেতা ইন্দ্রেশ কুমার বিজেপিকে ফের সমালোচনা করলেন। এই প্রশ্নের উত্তর দিতে পারলে আমি খুশি হতাম, কিন্তু দিতে পারছি না। সেটা আমার দলের রাজনৈতিক শৃঙ্খলার কারণে। সভাপতি হিসেবে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে জেপি নাড্ডা, তার যে বক্তব্য, সে বক্তব্যের ধরনটা বা কথনে কোথাও যেন একটা উষ্মা আর কোথাও ঔদ্ধত্য প্রকাশ হয়েছে আরএসএস এর বিরুদ্ধে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনোদিন বিজেপিকে কন্ট্রোল করে। অর্জুন সিং এর হার কিভাবে দেখছেন? মানে এটা কি দল বদলের জন্যই বেসিক্যালি কি হারের জায়গাটা এসছে? মানুষ যদি টুম্পা সোনা চায়, টুম্পা সোনা চলবে, যেটা মানুষ নেবে। শাসক সংখ্যালঘু ভোট অত্যন্ত সুদৃঢ় ঘনভাবে পেয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ হিন্দু বাঙালির ভোট ভারতীয় জনতা পার্টি বোঝাতে ব্যর্থ হয়েছে। এমন অবস্থা আমরা করতে দেব না যাতে পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে কিছু ধর্মান্ধ মৌলবাদী নিয়ন্ত্রণ করুক। এটা আমরা হতে দেব না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার যে অভিযোগটা করেন কেন্দ্রীয় প্রকল্প 100 দিনের কাজ, সেই টাকা আসা বন্ধ হয়ে গেল। যারা জব কার্ড হোল্ডাররা রয়েছেন, শ্রমিকরা, তারা কাজ পাচ্ছে না, কর্মহীন হয়ে যাচ্ছে। এইটাই কি ভোটের 18টা আসন থেকে 12টা আসনে নেমে আসার বড় কারণ? দেখুন, এই সরকারটা 2026 পর্যন্ত যাবে না। তৃণমূল কংগ্রেসের জন্মদাত্রী নেত্রী তিনি যেভাবে কথা বলছেন, তাতে মনে হচ্ছে যে উনি 329টি আসন নিয়ে লোকসভায় বসে আছেন। একেবারে ফুটবলের এক্সট্রা টাইমে শেষ মুহূর্তে সন্দেশ খালি নিয়ে এত বড় প্রচার করে ফেলল প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস, সেটাকে ফাইট ব্যাক করতে পারল না বঙ্গ বিজেপি। একটা জায়গায় দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যেন দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী দুজন ভোটার তরোয়াল নিয়ে নেমে পড়েছেন দুজনের দিকে, যে যাকে পারবে আগে কেটে ফেলবে। এইরকম একটা হাটকর সময় দাঁড়িয়ে সত্যি কি এই সরকার, যে গণতন্ত্রের কথা আপনি বললেন, রাজ্যে যে গণতন্ত্রের অভাব, গণতন্ত্রের চর্চার অভাব আমাদের বিধানসভার ক্ষেত্রে, লোকসভায় তো আমরা সেই গণতন্ত্র চর্চারই অভাব দেখলাম গত 5 বছর ধরে। সেই সরকারের সেই রাষ্ট্রনায়ক কি এবার এই সবটাকে, এই বিরোধিতাকে কি সত্যি গুরুত্ব দিতে পারবে? যে প্রত্যেকটি ক্ষেত্রেই সংসদীয় গণতন্ত্রে একটা শক্তিশালী বিরোধীর প্রয়োজন আছে। তা না হলে কোনোদিন গণতন্ত্র সাফল্য পেতে পারে না, পেতে পারবে না। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার মৃত্যুর আগে যে আর তোমার আয়ু নেই, 5 মিনিটের মধ্যে তুমি মারা যাবে, তোমার শেষ ইচ্ছা বলো, আমি বলবো ইন্ডিয়ান হিস্ট্রি শুড বি রাইটেড, ইন্ডিয়ান হিস্ট্রি শুড বি রাইটেড, ইন্ডিয়ান হিস্ট্রি শুড বি রাইটেড। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. শুরু করছি আর প্লাস নিউজ রুম। আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন আর প্লাস নিউজ রুমে আজকের অতিথিকে। হ্যাঁ, এই মুহূর্তে তিনি বঙ্গ বিজেপির অন্যতম মুখ্য মুখপাত্র এবং অবশ্যই রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকদা, আপনাকে স্বাগত আর প্লাস নিউজ রুমে। আমি এবং আমার সঙ্গী সাথীদের অনেক প্রশ্ন রয়েছে, বিশেষ করে নির্বাচন পরবর্তী যে পরিস্থিতি, ভারতীয় জনতা পার্টি প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে। শুধু আম জনতা বা বিরোধী দল বা সংবাদ মাধ্যমের নয়, এমনকি সংঘে অনেকেই মুখ খুলেছেন। আমি দেখছিলাম অর্গানাইজারে, যার প্রত্যেকটা প্রবন্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেইখানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একটা বিরাট কোটেশন 1967 সালে কালিকটে জনসংঘের সভাপতি হিসেবে যে ভাষণ রেখেছিলেন এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে একটি সরকার কি কি সমস্যায় পড়তে পারেন তা উদ্ধৃত করে একটা প্রবন্ধ লেখা হয়েছে। এবং সেখানে কিন্তু কোথাও সবাই মনে করছেন মোদী সরকার এবং ভারতীয় জনতা পার্টি আক্রমণের মুখে।
কি বলবেন? প্রত্যেকটা নির্বাচনের ফলাফল থেকেই একটা রাজনৈতিক দল শিক্ষা নেয়, জয়ী হলেও নেয়, এবং সেই নির্বাচন কেন্দ্রে সে যদি পরাজিত হয় সেটাও তাকে কিন্তু শেখায়। বিজেপি শেখার চেষ্টা করছে, কিন্তু তার সঙ্গে একটা কথা মনে রাখতে হবে, একটা রাজনৈতিক দল যে কংগ্রেসকে ভাঙেনি, কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেয়নি। 50-এর দশক থেকে তার দীর্ঘ চলার পথে কোনোদিন আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে আসেনি বা আইডিওলজিক্যাল ডাইলিউশন হতে দেয়নি, কারোর কাছে আত্মসমর্পণ করেনি। হ্যাঁ, অবশ্যই দেশের প্রয়োজনে, ভারতবর্ষের গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজনে জরুরি অবস্থায় জনতা পার্টিতে বিলীন হয়ে গিয়েছিল, তারপরে আবার স্বরূপে আত্মপ্রকাশ করেছে। তো সেই জায়গা থেকে কংগ্রেসকে হারানো যেতে পারে এবং কংগ্রেস হারতে পারে, একার শক্তিতে কংগ্রেসকে ছাপিয়ে যাওয়া যেতে পারে, এটা বিজেপি প্রতিষ্ঠা করেছে। পরপর 3 বার নরেন্দ্র মোদী শপথ নিলেন, এবং এটা অস্বীকার করবার কোথাও কোনো পথ নেই যে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। দেখুন, একটা গাছের একদম উপরের ডাল, যেটাকে চলতি ভাষায় মগ ডাল বলা হয়, সেটাতে উঠবো বলে যদি কেউ টার্গেট নেয় তাহলে সে গাছের মাঝখান পর্যন্ত পৌঁছতে পারবে, কিন্তু গাছের মাঝখানে যদি কেউ টার্গেট করে সে নিচেই ঘোরাফেরা করে তার সময়টা কাটিয়ে দেবে। তো আমরা টার্গেট করেছিলাম, আমাদের পশ্চিমবঙ্গের একটা টার্গেট ছিল, আমরা আশা করেছিলাম অন্তত আমরা 20 পেরিয়ে যেতে পারবো। নির্বাচনের তাপ উত্তাপে বিভিন্ন বক্তৃতা চলে, আমরা এটাও ভেবেছিলাম যে একার সংখ্যাগরিষ্ঠতা এবারেও আমরা ধরে রাখতে পারবো, কিন্তু আমরা সেটা পারিনি। এখন উইনার্স অফ মেনি ফাদার্স, লুজার ইজ অরফ্যান, কিন্তু এখানে আমরা লুজার নই, আমরা জিতেছি। এবং সমালোচনা গ্রহণ করতে হবে। ভারতবর্ষের এই সমাজে সমালোচনাটাই সবচেয়ে বড় কথা। এই বহুত্ববাদী সমাজে, যেখানে যুগ যুগ ধরে আমরা বিভিন্ন সমান্তরাল মতবাদকে বিনা সংঘর্ষে এগিয়ে যেতে দেখেছি। একদিকে যেমন আমরা দেখেছি যে ব্রহ্মের ব্যাখ্যা চলছে অবাং মনুষ্য গোচর, ব্রহ্ম সত্যং জগন মিথ্যা, জীব ব্রহ্মৈব নাপার, এটাও যেমন আমরা শুনেছি, আমরা এর পাশে এটাও শুনেছি অন্নং ব্রহ্ম অন্নং বহু পূর্বিত। দুজনে কেউ বোমাবাজি করেনি, কেউ তরোয়াল নিয়ে একের উপরে ঝাঁপিয়ে পড়েনি। আমরা এখানে রামানুজ শঙ্করাচার্যের একটা সমান্তরাল প্রবাহ দেখেছি, আমরা এখানে হাংরি জেনারেশন দেখেছি, আমরা রবীন্দ্র প্রভাবমুক্ত কবিতা লেখার চেষ্টা দেখেছি, আবার সমস্ত কিছু ছাপিয়ে গিয়ে সেই রবীন্দ্র স্নাত হয়ে শেষে যিনি তার প্রবক্তা ছিলেন শক্তি চট্টোপাধ্যায়, আবার তাকে রবীন্দ্রনাথের সৃষ্টিস্থলেই তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখেছি। ফলে এখানে প্রত্যেকের মতকে স্বীকার করতে হবে, এই সমালোচনাগুলো গ্রহণ করতে হবে। নরেন্দ্র মোদীকেও গ্রহণ করতে হবে, শুভেন্দু অধিকারীকেও গ্রহণ করতে হবে, সুকান্ত মজুমদারকেও গ্রহণ করতে হবে। আমি দলের মুখপাত্রের দায়িত্বে আছি বেশ ধারাবাহিকভাবে বহু বছর ধরে, আমাকেও স্বীকার করতে হবে। কারণ আমি বারবার বলেছিলাম একটা কথা ভাঙা রেকর্ডের মতো, যে 2024 সালে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের ফলাফল 24-এর পর থেকে গোনা শুরু হবে। আমি এটা বলেছি, কিন্তু আমি 12-এ গিয়ে আটকে গেছি, অর্ধেক হয়ে গেছি। তো আজকে মানুষ যেভাবে প্রশ্ন করে, আপনি বলেছিলেন কী কারণে এটা হলো না, এটা কি এক্সাজারেশন, এটা শুধু বলার জন্য বলা ছিল, এটা কি আত্মবিশ্বাস ছিল, না শুধু একটা রাজনৈতিক চাতুর্য ছিল? তাহলে তার উত্তর আমাকে দিতে হবে, এই উত্তরকে আমি এড়িয়ে যেতে পারবো না। লোকসভা ভোটের ফল প্রকাশের পর আরএসএস প্রধান মোহন ভাগবত বিজেপিকে কড়া সতর্ক বার্তা দিয়েছিলেন। এবার আরএসএসের শীর্ষ নেতা ইন্দ্রেশ কুমার বিজেপিকে ফের সমালোচনা করলেন, কি চোখে দেখছেন? দেখুন মোহনজি, কথা আমরা শুনি, মোহনজির কথার উপরে কোনো ব্যাখ্যা দেওয়ার মতো উদ্ধত্ত বা ধৃষ্টতা আমার নেই। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ দেশ এবং দেশের বাইরে এত বিস্তৃত, এবং তার শিকড় ভারতীয় সমাজ জীবনের এতটাই গভীরে প্রথিত যে সেটা নিয়ে কোনো মতামত দেওয়ার বা সমালোচনা করবার জন্য আমার মতো কোনো ছোট্ট বিজেপির মুখপাত্রের প্রয়োজন নেই। এক, মোহনজি যেটা বলেছেন যে বিরোধীদের কথা শুনতে হবে, বিরোধীদের কথাকে অ্যাড্রেস করতে হবে। তো আমি পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে যদি চিন্তা করি, যারা সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলনেতার স্থান হচ্ছে মুখ্যমন্ত্রীর পরেই। তো যে রাজ্যে বিরোধী দলনেতাকে, যেটা একটা সাংবিধানিক পদ, যার ভারতবর্ষের সংবিধান যাকে নির্দিষ্ট বিভিন্ন অবস্থানে প্রতিষ্ঠা করে নিয়েছে, তাকে রাজ্যপালের কাছে যেতে হলে হাইকোর্টে শরণাপন্ন হতে হচ্ছে। বিরোধী দলনেতা অধিকাংশ সময় বিধানসভায় সাসপেন্ড থাকছেন,
বিরোধী দলনেতাকে একটা সভা সমিতি করবার জন্য কোর্টের অনুমতি নিতে হচ্ছে। তাহলে এই যে বিরোধীদের কথা শোনা, এটাই উনি বার্তাটা দিয়েছেন। এই লোকসভা বিধানসভা এগুলো কোনোটা শাসক দলের নয়, তাহলে এগুলোর প্রয়োজন ছিল না। এগুলো কেন তৈরি করা হয়েছে? তৈরি করা হয়েছে এই কারণেই, যাতে যারা শাসন ক্ষমতায় আছে, সরকার পরিচালনার দায়িত্বে আছে, তাদের প্রত্যেকটা বিল, প্রত্যেকটা গৃহীত নীতি সিদ্ধান্ত তো তারা অন্য কোনো ভবনে বসেই তাদের এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করতে পারত, সেগুলো সমালোচিত হবে। একটা মতের পাল্টা একটা মত উঠে আসবে। রাজনীতিটা কি? একটা ভাবনার পরিবর্তে আরেকটা ভাবনা, একটা চলার পথের কাউন্টার করে আরেকটা চলার পথের ঠিকানা। কিন্তু সবাই যারা রাজনৈতিক দলের কর্মী আমরা কাজ করছে, আমরা নির্দিষ্ট একটা লক্ষ্যে কাজ করছি। আমাদের দেশকে শক্তিশালী করা, প্রান্তিক মানুষের ইস্যুগুলোকে অ্যাড্রেস করা, দেশের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করা, এবং যে মানুষগুলোর চোখের জলের হিসাব নেওয়া হচ্ছে না সেই হিসাবটা রাখা। এটাই প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্য, অন্তত ঘোষিত উদ্দেশ্য। তো সেখানে আমরা পশ্চিমবঙ্গে বিরোধী দল হিসেবে আমরা মনে করছি যে এখানে কার্যত পুরো সাংবিধানিক পরিকাঠামোটা ভেঙে ফেলেছে। এবং এই কথা আমি বারবার বলছি। এই নিয়ে আমার সঙ্গে আমার দলের কারোর মত পার্থক্য যদি থাকতেও পারে, আমি জানি না আছে কিনা, কেউ কোনোদিন আমায় বলেননি, বা কেউ কোনোদিন আমাকে দিল্লি থেকেও বলেননি যে তুমি ভুল বলছো। আমার বক্তব্য হচ্ছে, এই মুহূর্তে আমরা যে রাজ্যে বাস করছি, যেটা সাংবিধানিক ভাষায় বলে টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনের, একটা সাংবিধানিক পরিকাঠামো পুরো ভেঙে পড়েছে। তো সেখানে দাঁড়িয়ে সংবিধানের যিনি কাস্টোডিয়ান, রাজ্যপাল, রাষ্ট্রপতির প্রতিনিধি, যার নামে রাজ্য শাসন হয়, তার ভূমিকা কী? তিনি কী করছেন? এটাই তো তার রক্ষা করার কাজ। আমরা ভারতীয় সংস্কৃতির কথা যদি চলে যাই, তাহলে সেখানে বলা হয় ছাত্র যদি তার ঠিকঠাক করে কর্তব্য পালন করে, শিক্ষকের অধিকার রক্ষা হয়, আর শিক্ষক যদি নিজের কর্তব্য পালন করে, ছাত্রের অধিকার রক্ষা হয়। তো আর তার সঙ্গে তো আধুনিক পৃথিবীর একটা পার্থক্য আছে। যখন আমরা ওয়েস্টমিনিস্টার মডেলকে অ্যাডপ্ট করেছি, সংসদীয় গণতন্ত্র মেনে নিয়েছি, বহুদলীয় ব্যবস্থার মধ্যে আমরা আছি, আমরা নির্বাচনে মানুষের কাছে যাচ্ছি, বিভিন্ন এজেন্ডা নিয়ে যাচ্ছি, আমরা কথা বলতে পারছি, এ ধরনের সংবাদ মাধ্যম আমাদের ডাকছে। অতীতে তো ছিল না। অতীতে এই ধরনের মত প্রকাশের অধিকার ছিল না। আজকে পশ্চিমবঙ্গের বিরোধী দল যে কথা বলতে পারছে, এর অন্যতম কারণ হচ্ছে সংবাদ মাধ্যম। কারণ একটা স্ট্রিট কর্নার করতে গেলে সেখান থেকে মেরে ভেঙে তুলে দেবে, কোনো জায়গায় মিটিং করতে গেলে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেবে। এটা বাম জমানাতেও ছিল, কিন্তু এত কদর্য রূপে ছিল না। সেটা আজকে এসছে। মোহনজি এবং ইন্দ্রেশজি যে কথা বলেছেন, এটা সতর্ক করেছেন। একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠন যদি পুরোপুরি স্যাটিসফাইড হয়ে যায় তার নিজের অ্যাক্টিভিটিস নিয়ে, অ্যাচিভমেন্ট নিয়ে, তাহলে সংগঠন দীর্ঘস্থায়ী হয় না, সংগঠন বাড়তে পারে না। এবং স্বাভাবিকভাবেই যে কোনো সংগঠনের একটা লক্ষ্য থাকে সর্বব্যাপী হওয়া, সর্বগ্রাসী নয়। আবার বলছি, সর্বগ্রাসী নয়। যে চেহারা আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি, সর্বব্যাপী হওয়া, প্রত্যেককে কথা বলার সুযোগ দেওয়া। তো এই সর্বব্যাপী হতে গেলে জীবনের কোনো ক্ষেত্রে সাংগঠনিক কোনো পদক্ষেপের মধ্যে স্যাটিসফ্যাকশনের কোনো জায়গা নেই। তো সেক্ষেত্রে তারা বলেছেন যে কোনো জায়গায় হয়তো আমাদের দল অতিরিক্ত বেশি আত্মবিশ্বাসী ছিলেন। যদিও আমরা কোনোদিন মনে করি না রাম মন্দির কোনো নির্বাচনী ইস্যু কিংবা কোনো রাজনৈতিক ইস্যু। এটা আমরাও বলে যাবো, আমাদের বিরোধীরা এটাই বলবেন রামকে হাতিয়ার করা। এটা চলবে, কিছু জিনিস চলে। যেমন আমরা ভারতীয় জনতা পার্টি আর কমিউনিস্ট পার্টিটা ভারতের কমিউনিস্ট পার্টি, এটা তো আছে ব্যবধান। আমরা এটা বলবো চিরকাল যে না, এটা আমরা করিনি, আর আমাদের বিরুদ্ধে অভিযোগটা আসবে, এগুলো থাকবে। কিন্তু এরপরও যদি কোনো না কোনো জায়গায় আত্মবিশ্বাস ছিল, কোনো না জায়গায় অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল, সেটা আমাদের পশ্চিমবঙ্গেও ছিল। আমরা মনে করেছিলাম এই আসনগুলো আমরা জিতেই যাচ্ছি। একদম ধরুন আরামবাগ আসন, আমরা কার্যত প্রতারিত হয়েছিলাম, 1100 ভোটে মাত্র আসনটা হারাচ্ছে। তা কোনো না কোনো জায়গায় আমাদের ওভার কনফিডেন্স কাজ করেছে। কোনো না কোনো জায়গায় আমরা ধরে নিয়েছিলাম যে আমরা অনেক মার্জিনে জিতে গেছি, আমরা সেখানের জায়গাগুলোকে রিড করতে পারিনি। আমরা ধরে নিয়েছিলাম কেন্দ্রীয় বাহিনী পুরো ভোটকে নিয়ন্ত্রণ করবে। কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে অন্যান্য বারে পুলিশ পরিচালিত করে, এবারে সেটা করতে পারবে না। কিন্তু অন্যান্য বারের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনীকে এইবার পুলিশ যে কন্ট্রোল করে ফেললো, রাজনীতির গতিমুখ বদলালো, এটা আমরা ধরতে পারিনি। আমরা বহু জায়গায় তৃণমূল কংগ্রেসের বহু ইস্যুকে অনেক গ্রামে, প্রত্যন্ত গ্রামে আমরা কাউন্টার করতে পারিনি। যেখানে যেখানে করতে পেরেছি সেখানে এসেছেন। যেমন মানুষ বলছে লক্ষ্মীর ভাণ্ডার একটা নির্বাচনে বড় ইস্যু, যেটা সমস্ত ফলাফল বদলে দিয়েছে। সেটা যদি হতো তাহলে পুরুলিয়া তো প্রান্তিক জায়গা,
সেখানের মহিলা তো আরও গরিব, সেখানে তার প্রতিফলন নেই কেন? কেন উত্তরবঙ্গে নেই? কেন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী এতবার গিয়ে, এতবার মোমো তৈরি করে, এতবার তাদের সঙ্গে নেচে, এতবার তার আইপ্যাডে ছবি তুলেও কেন সামান্যতম তিনি পরিবর্তন আনতে পারলেন না? কার জন্য? মুখ্যমন্ত্রীর তো শরীরী ভাষার পরিবর্তন হয়ে গিয়েছিল উত্তরবঙ্গে। আমরা যে মুখ্যমন্ত্রীকে দেখি তার অস্থির পদচারণা দেখি, যে মুখ্যমন্ত্রীর কথার মধ্যে একটা আত্মবিশ্বাস থাকে, একটা নির্দিষ্ট আবেগ মাখানো ঔদ্ধত্য থাকে, সেটা কিন্তু উত্তরবঙ্গে আমরা পাইনি। উত্তরবঙ্গে যেন মুখ্যমন্ত্রীকে দেখে মনে হচ্ছে উনি বলছেন ফিরাবে কি শূন্য হাতে, ঠিক এই ভাষায়, এই শরীরী ভাষা নিয়ে পৌঁছেছিলেন। তারপরে কিন্তু উত্তরবঙ্গে কোনো প্রভাব পড়েনি, কিন্তু সেটা দক্ষিণবঙ্গে প্রভাব পড়লো। কলকাতায় আমরা ঠিক করেছিলাম যে আমরা উত্তর পশ্চিম কলকাতা বলে আগে যে ছিল, বলে এখন উত্তর কলকাতা, এই উত্তর কলকাতায় তাপসরায় জিতবেন। পরিস্থিতি সে অবস্থায় ছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের বুথে হেরে গেছেন, কিন্তু আমরা জিততে পারিনি। আমরা দক্ষিণ কলকাতায় আমরা নির্বাচনে লড়াই করেছিলাম, আমরা অনেক ক্ষেত্রে কনফিডেন্ট ছিলাম। দুর্ভেদ্য তৃণমূলের দুর্গ, খোদ মুখ্যমন্ত্রীর বাস, তো সেই মুখ্যমন্ত্রীর 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে বিজেপি লিড পেয়েছে। সেই মুখ্যমন্ত্রীর আপনার বড় নেতা অরূপ বিশ্বাস, দীর্ঘদিন ধরে যিনি ছায়াসঙ্গী ছিলেন, যিনি কোনোদিন হারেননি, সেই ওয়ার্ডেও পর্যন্ত বিজেপি লিড পেয়েছে। এই মুহূর্তে যিনি ওই জেলা পরিচালনা করেন দেবাশিস কুমার, তার ওয়ার্ডে বিজেপি লিড পেয়েছে। আর সবচেয়ে হাস্যকর, বেশ মজার ব্যাপার এটাই, আমি বিধাননগরের অধিবাসী ঋতব্রতর মতো, আমরা যখনই বিধাননগরে ঢুকছি এখন, গত 2-3 দিন ধরে একটা বিরাট প্ল্যাকার্ড চোখে পড়ছে, সুন্দর ঝাঁ চকচকে প্ল্যাকার্ড। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তার পাশেই স্বাভাবিকভাবেই তার উত্তরাধিকারীর ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার পাশে সুসজ্জিত হয়ে দাঁড়িয়ে আছেন আমাদের বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, এবং তলায় লেখা আছে যে বাংলা বিরোধীদের বিসর্জন দেবার সহযোগিতা করবার জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। কৃষ্ণা চক্রবর্তী তার নিজের ওয়ার্ডে পরাজিত হয়েছেন। ডেপুটি মেয়র অনিতা মণ্ডল, তিনি তার নিজের ওয়ার্ডে পরাজিত হয়েছেন। তার আরেকজন নেত্রী তুলসী সিনহা রায়, তিনি দীর্ঘদিন ধরে জিতেছেন নির্বাচন। মানে বাম জমানায় চূড়ান্ত বিপরীত পরিস্থিতির মধ্যে, যাকে নিয়ে সেই নির্বাচন নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল, তিনি কোনোদিন হারেননি, তিনি তার কেন্দ্রে পরাজিত হয়েছেন। তার মানে এটা বিটুইন দ্য লাইন্স পড়তে হবে যে ওপিনিয়ন মেকাররা যেখানে থাকে সেখান থেকে এই সরকারের বিরুদ্ধে কিন্তু একটা বার্তা আসছে, কিন্তু সেই বার্তাটা কোনো না কোনোভাবে গ্রামে ক্যারি করা যাচ্ছে না, বা ক্যারি করবার জন্য যে প্রয়োজনীয় সাংগঠনিক দক্ষতা বা কোনো জায়গায় সেটা হচ্ছে না। কোনো জায়গায় আত্মতুষ্টিতে আমরা ভুগেছি। আমি আপনাকে এখানে বিশ্লেষণ করতে বসিনি, আর প্রকৃত ভেতরের কারণটা যদি আমার কিছু জানা থাকে বা যদি আমি জানিও, সেটা আপনাকে আমি বলবো না, সেটাই স্বাভাবিক না বলাটাই, কারণ আমি নির্দিষ্ট বিষয়ে বিশ্বাস করি। তো এখন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, বিভিন্ন ধরনের গ্রুপ প্ল্যান্ট করা হয়েছে। একটা জায়গায় দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যেন দিলীপ ঘোষ আর সুকান্ত আমাদের শুভেন্দু অধিকারী দুজন মোটা তরোয়াল নিয়ে নেমে পড়েছেন দুজনের দিকে, যে জায়গায় পারবে আগে কেটে ফেলবে। মানে ওদের গ্রুপের লেখা দেখে এটা মনে হচ্ছে, কিন্তু এই গ্রুপগুলোর সঙ্গে দূর দূর পর্যন্ত কারোর কোনো সম্পর্ক নেই। কেউ পুরো পরাজয়ের দায়িত্বটা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপিয়ে দিতে চাইছেন, এটা বিষয়টা ঠিক নয়। কেউ আবার সুকান্ত মজুমদারের ওপরে বলছেন যে সভাপতির আমলে কোনো নির্বাচন জিতছি না আমরা, 18 থেকে 12 হয়ে গেছে, তার ওপরে চাপাতে চাইছে, এটাও ঠিক নয়। দেখুন, জয়ের এক সাফল্য কেউ একজন নিয়ে যেতে পারে, কিন্তু এই যে পরাজয়ের সাফল্য, যেটা পরাজয় বলা হচ্ছে, এবং এমনভাবে পশ্চিমবঙ্গে পরাজয়টা দেখানো হচ্ছে যেন বিজেপি ধূলিসাৎ হয়ে গেছে। 39% একটা রাজনৈতিক দল ভোট পেয়েছে পশ্চিমবঙ্গের মতো জায়গায়, যে রাজনৈতিক দল কার্যত স্বাধীনতা আন্দোলনের এপিক সেন্টার ছিল, যেখান থেকে একাধিক রাজনৈতিক মতবাদের জন্ম হয়েছে, যেখানে সমান্তরালভাবে অহিংস এবং সহিংস আন্দোলন চলেছে, যে কলকাতা শহরের উপরে মানুষ গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সুরাবর্দিকে দেখেছে, সেই শহর বা সেই বাংলার মধ্যে দাঁড়িয়ে, সেই বহুত্ববাদী সমাজ এবং বহুত্ববাদী রাজনীতির মধ্যে দাঁড়িয়ে, সদা বিবাদমান রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব বিভিন্ন দলের মধ্যে, সেগুলোর মধ্যে দাঁড়িয়ে একটা রাজনৈতিক দল 39% ভোট পেয়েছে, 12টা আসন পেয়েছে, 29টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। এখন প্রশ্ন হলো, তৃণমূল কংগ্রেসের এক্সটিমেট হয়তো ওরা করেছিল যে ওরা অনেক কম পাবে, কিন্তু ওরা ওদের আশার অতিরিক্ত ফল পেয়েছে, আর সেই উচ্ছ্বাসটা মুখ্যমন্ত্রী ধরে রাখতে পারেননি। তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী বা
তৃণমূল কংগ্রেসের জন্মদাত্রী নেত্রী তিনি যেভাবে কথা বলছেন বা তার উত্তরাধিকারী যে ভাষায় কথা বলছেন, তাতে মনে হচ্ছে যে উনি ৩২৯টি আসন নিয়ে লোকসভায় বসে আছেন। আপনি দেখুন মধ্যপ্রদেশের নির্বাচনী ফলাফল। মধ্যপ্রদেশের নির্বাচনে 29-এ আমাদের 29 পেয়েছে। সেখানে আপনি শিবরাজ সিংয়ের বক্তব্য শুনুন, সেখানে আপনি মধ্যপ্রদেশের যিনি সভাপতি আছে তার বক্তব্য শুনুন, সেখানে কিন্তু এই ঔদ্ধত্যের সন্ধান পাবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষের বেশি ভোটে জিতেছেন। আজকে শিবরাজ সিং চৌহান তিনি 8 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছেন। সেখানে কিন্তু কোনো বুথ দখলের অভিযোগ নেই, রক্তপাত নেই, বিরোধী দলের প্রার্থী তিনি সেখানে ধর্নায় বসেননি। ইন্দোর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী 11 লক্ষের বেশি ভোট পেয়েছেন। যিনি তার কাছাকাছি ভোট পেয়েছেন একজন প্রার্থী, তার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 53,000, কিন্তু সেখানে কেউ ধর্নায় বসে এই রক্তপাতের অভিযোগ আনেনি। আমরা উত্তরপ্রদেশে যে ফল করব ভেবেছিলাম, আমাদের নিঃসন্দেহে উত্তরপ্রদেশের ফল বিজেপির কাছে অপ্রত্যাশিত। এটা পার্টিকে ভাবাবেন, পার্টিকে নতুন করতে চিন্তা করতে সাহায্য করবে। কারণ আমাদের একটা সর্বভারতীয় দল, বিচ্ছিন্নভাবে কোনো বিচ্ছিন্ন রাজ্যের ফলাফল নিয়ে কোনো চিন্তা করা যায় না। আমাদের একটা হোলিস্টিক অ্যাপ্রোচ আছে, আমাদের সংগঠনের মধ্যে একটা নির্দিষ্ট কোহেসিভনেস আছে, এবং সংগঠন অনেক সময় আমাদের অনেক শব্দ নিয়ে বাংলার মানুষ সমালোচনা করেন যে শব্দগুলো বাংলায় খাপ খাবে না, কিন্তু আমরা তো এই সিস্টেমটাকে তৈরি করেছি। 50-এর দশক থেকে এই সিস্টেম আমার জন্মের আগে থেকে তৈরি হয়েছে। আমিও এই সিস্টেমের মধ্যে থেকে বড় হয়ে উঠেছি, আমিও এই সিস্টেমের প্রোডাক্ট। ফলে আমরা যেভাবে কল্পনা করছি সেখানে চিন্তা করলেও বলতে হবে যে উত্তরপ্রদেশের ফলাফল খারাপ হয়েছে, এর জন্য পার্টি তাদের মতো করে চিন্তা করবে। আবার ধরা গেছিল যে আপনার অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের কারণে 2টো সিট বিজেপির কমে যাবে, কিন্তু ফল উল্টো হয়েছে, 7-7 হয়েছে। আবার এখন অনেক মানুষ বলছেন যে এখানে যাদের নির্বাচনের জন্য ধরা হলো না, যাদের বিরুদ্ধে পর্যাপ্ত অভিযোগ থাকা সত্ত্বেও তারা এখনও পর্যন্ত ধরা ছোঁয়ার বাইরে এবং বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভৎসনা করছে মহামান্য আদালত, তাহলে তাদের গ্রেপ্তার করা হলে ভোটের আগে তুলে নিলে এখানে নির্বাচনে কি ফলাফল পড়তো, এসব নিয়ে বিতর্ক থাকবে। কিন্তু আমি একজন সম্পূর্ণ রাজনৈতিক কর্মী, রাজনীতির বাইরে আমার কোনো পরিচয় নেই। অধিক পরিচয় মানুষের আসল পরিচয়টা হারিয়ে যায়। পার্টি আমাকে একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আমি কাজ করছি। আমি পার্টির কথা পার্টির মতোভাবে বলি, এবং যেটা আমি শিখেছি আমি সেটা বলি। সেই শেখায় যদি কোনো ভুল থাকে আমার অন্য কেউ সংশোধন করে দেবেন। আমি মনে করি না বিজেপির এই নির্বাচনের ফলাফল খুব একটা খারাপ হয়েছে, কারণ 2021 সালের আমি একটি ঘটনা আপনাকে মনে করাচ্ছি। আমি একটা স্টেটমেন্ট করেছিলাম রাজ্যপালের বিরুদ্ধে, ধনখড়ের বিরুদ্ধে, মানে স্টেটমেন্টটা টুইস্ট করা হয়েছিল যে কোনোভাবেই হোক, কারণ আমি আমার নিজের আবেগকে বা ইমোশনকে ঠিক সেই সময় আমি কন্ট্রোল করতে পারি। একটি মেয়ে আমার কাছে এসছে যার বয়স হবে 19 বছর, ওরকম 19-20, পরে তার বেশি হওয়া সম্ভব নয়, কারণ যতদূর সম্ভব মনে পড়ছে। মেয়েটি এসছে তার বাবাকে নিয়ে আমার বাড়িতে এসে, আমার ঘর ব্যাচেলার্স রুম, এসে বসে মেয়েটা আমার দিকে তাকিয়ে বলছে, দাদা আমার বাবা না চালের বস্তার মতো আমাকে টেনে নিয়ে গেল। আমি প্রথমে বুঝিনি যে চালের বস্তার সঙ্গে একটা মেয়েকে টেনে নিয়ে যাওয়ার কী সম্পর্ক হয়। তারপরে কিছুক্ষণ পরে আমি বুঝতে পারলাম যে মেয়েটা অবলীলাক্রমে আমার সামনে বসে বলছে, 3 জন বসে আছি আমরা, ঘরে কেউ নেই, আমি, মেয়েটির বাবা এবং মেয়েটি নিজে। সে বলছে যে আমি প্রার্থীর সঙ্গে ঘুরেছিলাম, আর আমি একটা বুথে ঝামেলায় ছিলাম তৃণমূলের সঙ্গে বিধানসভা নির্বাচন। তা রাত্রিবেলা ওরা আমাদের বাড়ি ঢুকলো, ঢুকে তারা 5 জন মিলে আমার উপরে অত্যাচার করলো। যখন আমি অচৈতন্য অবস্থায় পারছি না, আমার বাবা বলছে ছেড়ে দাও, তখন আমার বাবা আমাকে চালের বস্তার মতো বার করলো। মানে বোঝাতে চাইছে তারা ব্যক্তিগতভাবে কৃষক, তাদের বাড়িতে চালের বস্তা থাকে, যেভাবে চালের বস্তার মানুষ তুলতে পারেন না, টেনে বার করে, তো ওর বাবা ওইটাই ও বোঝাতে চাইছে চালের বস্তার মতো বলে। আমার যতদূর মনে পড়ছে মেয়ের পা দুটো ধরে একজন বাবা টানছেন আর তার উপরে 5 জন পুরুষ আছে। আপনি কল্পনা করুন দৃশ্যটা। এবারে সে নিয়ে গিয়ে বললো আমি 1.5 ঘন্টা পুকুরের পাড়ে বসে আছি একটা ঘোরের মধ্যে, আমার গায়ে কোনো জামা কাপড় ছিল না। তো এটা থেকে এটা যখন ও বলছে, তখন দেখছি জগদীপ ধনখড় তিনি একটা স্টেটমেন্ট দিচ্ছে, তার একটা প্রতিক্রিয়া চলছে। জগদীপ ধনখড় অত্যন্ত অনুভূতিপ্রবণ একজন মানুষ,
এবং তিনি প্রত্যেকটা ইস্যুকে অ্যাড্রেস করতেন এবং অন্তর থেকে করতেন, কোনো রাজনীতি ছিল না। তার চোখে আমি জল দেখেছি। আমি বলেছিলাম যে আপনি এবার চুপ করে যান, এরপরেও যদি কিছু না হয় আর আপনার স্টেটমেন্ট টুইট মানুষ শুনতে চায় না, পারলে কিছু করুন, নাহলে আপনি আমরা যেন মুখ বন্ধ করছি মুখ বন্ধ করে দিন। আমি এটা বলেছিলাম। আজ পর্যন্ত আমার যতদিন ধরে এখানে আমি কোনো আমিত্ব প্রকাশ করছি না, মানে আমি যে দায়িত্ব পেয়েছি, আমি যেভাবে আমার পার্টির কথা বলি, এই একটি ঘটনায় দেখলাম সেটা পরবর্তীকালে টুইস্ট হয়ে যে রাজ্যপালের ভূমিকায় বিজেপি অসন্তুষ্ট, রাজ্যপাল ধনখড়ের বিরুদ্ধে। শুনেছি উনিও নাকি দুঃখ পেয়েছিলেন। তো আমার দেখা হয়েছিল এইবার রাজ্যসভায় শপথ দিতে গিয়ে। আমি দেখুন স্টেটমেন্টটা কিন্তু এখনও আমার কাছে রেকর্ডেড আছে, আমি কিন্তু এইটা বলেছিলাম এর প্রেক্ষিতে। তো খুব খুব সুন্দর একটা আমাদের দুজনের মধ্যে আলোচনা হলো। অবশ্যই সুবিধা, রাজ্যসভার কথা তো শুনবই, রাজ্যসভার কথা শুনবো, কিন্তু তার আগে আমি একবার শুধু আরএসএস প্রসঙ্গে আসছি, কারণ এই মুহূর্তে গোটা ভারতবর্ষে এবং যারা রাজনীতিটাকে খুব পর্যালোচনা করেন, তারা বলছেন কোথাও যেন সভাপতি হিসেবে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে জেপি নাড্ডা, তার যে বক্তব্য, সে বক্তব্যের ধরনটা বা কথনে কোথাও যেন একটা উষ্মা আর কোথাও ঔদ্ধত্য প্রকাশ হয়েছে আরএসএসের বিরুদ্ধে। যদিও সে বক্তব্য আমি শুনেছি, এবার অর্ধেক গ্লাস খালি আর অর্ধেক গ্লাস ভর্তি হতেই পারে। কোথাও কি মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টি কোথাও সংঘকে ঔদ্ধত্য দেখিয়েছে? কোথাও কি মনে হচ্ছে সংঘের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের একটা বিরাট ফারাক সৃষ্টি হয়েছে? আর যদি হয়ে থাকে, তাহলে শ্রমিক ভট্টাচার্যের মতো মানুষ, যার একদিকে সংঘ, যার একদিকে মতাদর্শ, একদিকে তার পাঠন পড়াশোনা অধ্যয়ন সংঘকে কেন্দ্র করে, এবং ভারতীয় জনতা পার্টিতে আপনার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, কোথাও কি দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে শ্রমিক? এটা কোনোদিন দ্বিখণ্ডিত হয়নি, দ্বিখণ্ডিত হচ্ছে না এবং দ্বিখণ্ডিত হতে পারে না। কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনোদিন বিজেপিকে কন্ট্রোল করেনি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে বিচারধারা, আমরা বিচার পরিবারের সদস্য। আপনি কোনো জায়গায় শুনবেন না যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিজেপিকে তার পলিটিক্যাল উইং বলে মনে করে। শ্যামাপ্রসাদ মুখার্জি যখন জনসংঘ তৈরি করতে চাইছেন বা চাইলে ইচ্ছা থাকলেও তিনি পারছেন না শারীরিক কারণে বা তার সাংগঠনিক দুর্বলতার কারণে, তখন শ্রী গুরুজি বলেছিলেন যে আমি সেই ধরনেরই সংগঠকদের আপনাকে দেব যাতে আপনি কাজকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এর বাইরে সংঘের মতামত নিঃসন্দেহেই আমরা নিই, সংঘের বক্তব্য আমরা শুনি। আমরা কোনো অবস্থাতেই আমাদের অ্যাপ্রন্সটি সংঘের সঙ্গে কেটে ফেলার কোনো ব্যাপার নেই। আর আপনি জেপি নাড্ডার কথা বলছেন, জেপি নাড্ডার সঙ্গে আমার সম্পর্ক প্রায় 35 বছরের। জেপি নাড্ডা এমনি একটু নরম মনের মানুষ। জেপি নাড্ডার কথাবার্তায় উষ্মা বা জেপি নাড্ডার ক্ষোভ, উনি যুব মোর্চা শাখার সভাপতি ছিলেন, আমিও তখন ছিলাম, এবং তার সঙ্গে আমার একটা খুবই অন্য ধরনের সম্পর্ক ছিল। কিন্তু কোনোভাবেই জেপি নাড্ডা কোনো সময় উষ্মা প্রকাশ করেন এরকম কোনো বক্তব্য ছিল না। আসলে অনেক সময় হয় কি, এই সোশ্যাল মিডিয়ায় লেখায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন ব্যক্তিকে আক্রমণে অনেক সময় মেজাজ হারিয়ে ফেলেন। তবে নাড্ডাজির যে বক্তব্যের কথা ঋতব্রত তুমি বলছো, সেই বক্তব্যের মধ্যে কোনো জায়গায় আরএসএসের প্রতি উষ্মা প্রকাশ ছিল না। তিনি হয়তো যে আত্মবিশ্বাসটা দেখিয়েছিলেন, সেটা হয়তো কেউ সেটা নিয়ে চর্চা করতে পারে, কথা বলতে পারে। এবং ইন্দ্রেশজির যে বক্তব্য এসেছে, ইন্দ্রেশজি তো প্রত্যেকটি সতর্ক করেছেন। ইন্দ্রেশজি একজন প্রবীণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা, এবং শুধু দেশ নয়, দেশের বাইরে সংঘকে প্রতিষ্ঠা করা। যে সমস্ত ফিল্ডে সংঘ পৌঁছতে পারেনি, এ ধরনের বিভিন্ন অবিশ্বাস্য, কার্যত অসম্ভবের মধ্যে সম্ভাবনার স্বপ্ন যিনি দেখাতে পেরেছেন এবং করতে পেরেছেন, তার নাম ইন্দ্রেশজি। তো তিনি একজন অভিজ্ঞতা থেকে তিনি কিছু কথা বলেছেন। সে কথাটা একটাই, যে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন কোনো সংগঠনই না থাকে। এর বাইরে আমি এ সম্পর্কে আর কোনো কথা বলবো না। আমার যদি কিছু বলার থাকে আমি হয়তো বলে ফেলতে পারি, কিন্তু আমি এখানেই নিজেকে এই চ্যাপ্টারটাকে ক্লোজ করে দিলাম। সংযত এবং সংহত কন্যায় আমি এবার একেবারে অন্য প্রশ্নতে যাব। সঙ্গীতা, ক্রিকেট না ফুটবল কোনটা প্রিয়? আমি সেই ভাষায় প্রশ্নটা করব। ক্রিকেট না ফুটবল কোনটা প্রিয়? বাঙালির তো প্রিয় খেলা ফুটবল, ছোটোবেলা থেকে ফুটবল খেলা দেখেছে। অবশ্যই ক্রিকেট খেলা সবাই দেখে। এখন তো অতিরিক্ত, এখন তো আমাদের একজন ছিলেন হাওড়ায়, তিনি একটা সব ছেলেদের বলতেন, আরে ফুটবল খেল। ফুটবল খেললে স্ট্যামিনা বাড়ে
এইসব ফ্যাশন করে বিকেলবেলা কাঁধে একটা বিরাট ব্যাগ নিয়ে মাঠে যাচ্ছিস, এতে লড়াই করতে পারবি না। সেরকম কোনো আমার বিষয় নেই, আমার ফুটবল খেলা দেখতে ভালো লাগে নিঃসন্দেহে। আমি তাহলে একটু ফুটবলের ভাষাতেই বলি। যদি বলি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তাদের যদি দায় নিতে হয়, কাঠগড়ায় দাঁড় করাতে হয় তাদের এই ব্যর্থতার জন্যে, বঙ্গ বিজেপির ব্যর্থতার জন্যে নির্বাচনে, লোকসভা নির্বাচনে, তাহলে শ্রমিক ভট্টাচার্যকেও কাঠগড়ায় দাঁড় করানো যেতে পারে। তার কারণ একেবারে ফুটবলের এক্সট্রা টাইমে শেষ মুহূর্তে সন্দেশখালি নিয়ে এত বড় প্রচার করে ফেলল প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস, সেটাকে ফাইট ব্যাক করতে পারল না বঙ্গ বিজেপি। কোথাও কি মনে হয় না যে মণ্ডল সভাপতির যে স্টিং অপারেশন নিয়ে আপনি নিজেও বলেছেন ওটা তার গলা নয়, সেই সময় আপনি বলেছিলেন, সেটার কোনো ফাইট ব্যাক করতে পারল না? কোথাও কি মনে হয় এটা বঙ্গ বিজেপির প্রচার মাধ্যমের ব্যর্থতা? দেখুন, পুরো সাফল্যের দাবি তো আমি করতে পারি না। সংগঠন বা কোনো সাংগঠনিক পদে থেকে ফুল প্রুফ কোনো সিস্টেম তৈরি করা যায় না, কিন্তু এটা ঠিকই যে ফেক ভিডিওটা প্লান্ট করা হয়েছিল সেটাকে আমরা তাৎক্ষণিক হয়তো সারা রাজ্য জুড়ে সেটাকে সেই মুহূর্তে কমব্যাট করতে পারিনি। আপনি ওটা এখনো ফেক ভিডিওই ভাবে? আমি এখনোই ওটাকে ফেক ভিডিও বলে মনে করি, এবং ফেক ভিডিও বলে মনে করি বলেই, এবং সেটা ঠিক বলেই এত কিছুর পরেও সন্দেশখালিতে পুলিশকে নিয়ে বাড়ি বাড়ি ঢুকে মহিলাদের মারধর করবার পরেও, আপনি জানেন কীভাবে সন্দেশখালীর মহিলারা রাত কাটিয়েছে? সন্দেশখালী ব্লক 2-এর সন্দেশখালীর মহিলারা রাত্রিবেলা তারা থাকছেন কোথায়? পুকুরের ঢালে, মানে জলটা উপর থেকে দেখা যাচ্ছে না, সেই ঢালের মধ্যে শুয়ে আছেন। সন্দেশখালীর মহিলারা রাত্রিবেলা ধান ক্ষেতের মধ্যে নেই ভেড়ির পাশে লুকিয়ে সারা রাত কাটিয়েছেন, সারা রাত পাহারা দিয়েছেন। ওটা ফেক ভিডিও। এবং যেভাবে রেখাপাত্র সম্পর্কে যে মন্তব্য রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী করেছেন, 2000 টাকায় বিক্রি হয়ে গেছে, তার জবাব সন্দেশখালী দিয়েছে। ফলাফল আপনার সামনে খোলা। সন্দেশখালীর বিধানসভা এর আগে আমরা লিড পাইনি। সন্দেশখালী বিধানসভায় 14 রাউন্ড গণনার পরে আমাদের পিটিয়ে বার করে দেওয়া হয়েছে। আমরা ওখানে একটা ডিফিকাল্ট টেরেন, তা সেখানে ভাগা বেশিক্ষণ সম্ভব নয়, জীবন সংশয় নিয়েও 14 রাউন্ড পর্যন্ত ছিল। আমরা 8000 ভোটে তখনও লিড করেছি, এবং সন্দেশখালীতে বিজেপি লিড করেছে। এটা আপনি বলতে পারেন যে সন্দেশখালী এই নির্বাচনের অন্য একটি ইস্যু ছিল, অন্যতম ইস্যু, কিন্তু শুধু সন্দেশখালীকে নির্বাচন কেন্দ্রিক করলে তো সেটা ইস্যু হতো না। তাহলে উত্তরবঙ্গের কি আলাদা? উত্তরবঙ্গের মানুষ কি পুরো দক্ষিণবঙ্গের বাইরে চিন্তাভাবনা করেন? উত্তরবঙ্গের সংস্কৃতির সঙ্গে কি বাংলার দক্ষিণবঙ্গের সংস্কৃতির, রাঢ়বঙ্গের সংস্কৃতির কোথাও মিল নেই? রিচুয়ালসে কোথাও মিল নেই? দুর্গাপূজায় কোথাও মিল নেই? সর্বত্র আছে। কিন্তু এটা সামগ্রিকভাবেই একটা পলিটিক্যাল ডিজাইন যেটা তৈরি হয়েছিল, সেখানে কোনো না কোনোভাবে আমরা পেনিট্রেট করতে ব্যর্থ হয়েছি। আমরা দমদম এবার আমাদের নিশ্চিত যেটা আসন ছিল। সুজনদা যে ভোট পেয়েছেন 20% ভোট, ওই ভোট সুজনদার পাওয়ার কথা নয়, পেতে পারে না, পাওয়া সম্ভব নয়, কিন্তু তাও সুজনদা ভোটটা পেলেন। তার ব্যর্থতা কাদের? আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা আজকে আমাদের স্বীকার করতে হবে না? এটা থেকে শিক্ষা নিয়েই তো এগোতে হবে। আমি যদি আমার ভুলটাকে খালি শুধুমাত্র একটা প্রলেপ লাগিয়ে দিই, আমি আমার ব্যর্থতাটাকে স্বীকার করব না। আমি যে ভাষায় কথা বলছি, আমি যে ভাষায় বিপক্ষকে আক্রমণ করছি, মানুষ সেটাকে কীভাবে নিচ্ছে। আমি একটা ক্রিমি লেয়ারকে টাচ করতে পারলাম, আরেকজন ডাউন ট্রডন পিপল, যে দিন আনা দিন খাওয়া মানুষ, তার কাছে আমার বার্তাটা ঠিকমতো পৌঁছচ্ছে কিনা। কথা তো বলবে একজনই, কিন্তু কথা তো শুধুমাত্র আপনি একটা টার্গেট ক্লাসকে লক্ষ্য করে বলছেন না, সেটা শাসক দলে থাকলে বলা যায়। বিরোধী দলে যারা থাকে, যারা স্ট্রাগল করছে ওই জায়গাটাকে পাওয়ার জন্য, তার কিন্তু একটা নির্দিষ্ট দায়িত্ব থাকে যে আমি যে কথাটা বলবো সেই কথাটা যেন সর্বস্পর্শী হয়। তো সেটা নিয়ে কি কোনো জায়গায় আমাদের ব্যর্থতা ছিল না? সেই আত্মসমীক্ষা, আত্মসমালোচনা আমরা করবো, কিন্তু এই মুহূর্তে সেটা করতে আমাদের একটু দেরি হবে। এর অন্যান্য রাজ্যে, ধরুন উত্তরপ্রদেশ বসে কেন তাদের নির্বাচনী ফলাফল খারাপ হয়েছে তারা আলোচনা করতে পারে, কারণ তাদের হাতে সময় আছে। কিন্তু আমাদের এই মুহূর্তে আমাদের জেলা সভাপতি বা আমাদের অন্যান্য যত নিচের ইউনিট আছে, তারা বেসিক্যালি ব্যস্ত আছে যে আমাদের কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য। দেখুন, যে অটো বা টোটো যারা চালাতো তাদের বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি চিন্তা করুন,
তাদের স্ট্যান্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি কত উদাহরণ নেবেন? আপনি একটা ভেড়িতে মোটামুটি এক মানুষের তার সম্পূর্ণ পুঁজিটা থাকে। ধরুন একটা ভেড়িতে 10 লক্ষ টাকা ঢালা আছে, আপনি 20 দিয়ে দিলেন, সেক্ষেত্রে বিজেপি করেছে। এটা হতে পারে ভেবেও বিজেপি করেছে, তার সর্বনাশ হয়ে গেল। বাড়িতে প্রাইভেট টিউটার, সংসার চলে প্রাইভেট টিউশন করে, তাকে পরিষ্কার বলে দেওয়া হলো যেন এই মহিলা এসে এই বাড়িতে এসে আর যেন না পড়ান। ছোট এই যে ইংলিশ মিডিয়ামের মাশরুমিং গ্রোথ আছে, ছোটো ছোটো ইংলিশ মিডিয়াম স্কুল আছে, তাদের অথরিটিকে বলে দেওয়া হলো এই মহিলা যেন কাল থেকে ক্লাসে না আসেন। এই যে চারিদিকে বিষয়গুলো চলছে, দোকানঘর বন্ধ করে দেওয়া হলো, আবার জরিমানা ধার্য করা হচ্ছে। কতবারে খুন হয়েছিল, 57 জন খুন হয়েছিল, 56 জন খুন হয়েছিল 27 দিনে। গ্যাংরেপের অভিযোগ ছিল, রাজ্য জুড়ে সন্ত্রাসের একটা দৃশ্যমানতা ছিল, তার জন্য সারা দেশের মিডিয়া সেটাকে দেখতে পেয়েছে ভোট পরবর্তী হিংসায়। কিন্তু এবার তৃণমূল অত্যন্ত ঠান্ডা মাথায় তার এই অপারেশনগুলো চালিয়ে যাচ্ছে। আপনারা দু একটা বাইট খালি শুনতে পাচ্ছেন, আপনারা দু একটা বিবৃতি পাচ্ছেন কি যে এখানে শহরের মানুষ ভোট দেয়নি, তারা বেশি চালাক বলে এখানে সমস্ত উন্নয়ন বন্ধ। আমরা নামের তালিকা কালকে কুণাল ঘোষের কালকে বিবৃতি এসছে, তালিকা নাকি তৈরি, যদি পুলিশরা ব্যবস্থা নিতে পারে তারা ব্যবস্থা নেবে এবং তারা সরকারি সুযোগ সুবিধা পাবেন না। তো এটা যদি সংস্কৃতি হয়, অন্তত কুণাল ঘোষ একজন সাংবাদিক, কুণাল ঘোষ ব্যক্তিগত জীবনে আমার বন্ধু মানুষ, কুণাল ঘোষের জীবনের তাপ উত্তাপটা কিছুটা হলেও আমি খুব কাছ থেকে স্পর্শ করেছি। কিন্তু কুণাল ঘোষ একজন সাংবাদিক, তিনি লেখেন, তার থেকে তো এটা প্রত্যাশা করা যায় না। কিন্তু তৃণমূলী সংস্কৃতি থেকে কেউ মুক্ত নয়। ডক্টর শশী পাঁজা ভোটের চলাকালীন, আমি ব্যক্তিগত আক্রমণ করছি না, ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কোনো রাজনৈতিক দলের কোনো নেতার কোনো সম্পর্কের কোনোদিন কোনো অবনতি নেই, আমার কোনো পাওয়ার ব্যাপার নেই। কিন্তু ডক্টর শশী পাঁজা তার একটা পারিবারিক আভিজাত্য আছে, তার নির্দিষ্ট একটা রাজনৈতিক শিক্ষাও যেমন আছে, তার ব্যক্তিগত শিক্ষা আছে। তিনি কী ভাষায় কথা বলছেন? ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আজও যার পেপার মানে আধুনিক মেডিকেল সায়েন্সে রিলিভেন্ট, সেটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়। আজকে তার থেকে সমাজকে এই ভাষা প্রত্যাশা করে তিনি যেভাবে অ্যাড্রেস করছেন মার্কসকে, তার কর্মীদের, এটা চলছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। আমরা ওই একটা অদ্ভুত হ্যাংওভারের মধ্যে আছি। আমরা সবই করছি কিন্তু বাঙালিরা। আমরা রবীন্দ্রসঙ্গীতও আমাদের চলছে, আমাদের শক্তি চ্যাটার্জিও চলছে, আমাদের উৎপল দত্তও চলছে, আমাদের বাদলবাবুও চলছে, সব চলছে। কিন্তু চলার মাঝখানে সবটাকে গ্রাস করে ফেলছে এই রাজনৈতিক সংস্কৃতি, এবং এর থেকে মুক্তি চাই। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এ রাজ্যে কার্যত শিল্পের কোনো পরিবেশ নেই। আজকের যে প্রজন্ম, আজকের যে তরুণ প্রজন্ম, আধুনিক প্রজন্ম, তার আধুনিক চোখ দিয়ে গোটা পৃথিবীকে দেখতে চাইছে। এভরিবডি ওয়ান্টস টু লিভ ইন স্টাইল। তারা এখন গোটা একটা গ্লোবাল ভিলেজের মধ্যে। আগে একটা বিদেশি পারফিউম কেউ যদি ব্যবহার করতো, সে মানে দেখাতো একটা মানে আমি একটা এমুক জায়গা থেকে একটা ফ্রান্সের পারফিউম ব্যবহার করছি, দেখাতো লোককে। আজকে ওভার দ্য কাউন্টার অ্যাভেলেবল সর্বত্র পৃথিবীর যে কোনো ব্র্যান্ড, পকেটে পয়সা থাকলে সর্বত্র পাওয়া যাচ্ছে। প্রত্যেক মানুষ এই কনজিউমারিজমের যুগে ছুটছে। এবং আপনি যদি সমাজতন্ত্রকে ব্যাখ্যা করেন, সেখানেও মূল ব্যবস্থাটা হচ্ছে ওই অর্থনৈতিক কনসেপ্ট থেকে তার উৎপত্তি, এবং আজকের যে মার্কেট ইকোনমি, সেটা তো সম্পূর্ণভাবেই তার উৎপত্তি। মানে দুটোর ক্ষেত্রেই অর্থনীতি একটা বিষয়। সেই ক্ষেত্রে এখানে যদি কোনো বিনিয়োগ না থাকে, সুস্থ প্রতিযোগিতা না থাকে, আজকে আমাদের এখান থেকে ব্রেন্ডেন হয়ে গেল। আজকে বেঙ্গালুরুতে প্রায় 14,60,000 ছেলে মেয়ে কাজ করছে, দ্বিতীয় কথ্য ভাষা বাংলা। আমাদের এখান থেকে পরিযায়ী শ্রমিক 65 লক্ষ। আগে বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা থেকে লোক আসতো, আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমাদের স্কুল টিচাররা গিয়ে বিহারের প্ল্যাটফর্মে শুয়ে থাকছে। তার মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে এ রাজ্যে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ নেই। আর এ রাজ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আত্মমুগ্ধতায় মগ্ন। একটা জয়, একটা নির্বাচনী জয়, মানুষরা তাৎক্ষণিক সাফল্য নিতে পারে একটা রাজনৈতিক দলকে, কিন্তু একটা রাজনৈতিক দলকে যদি সাস্টেইন করতে হয়, রাজনৈতিক দলকে তার ঘোষিত মতাদর্শকে যদি এক্সিকিউট করতে হয়, তাহলে তার জন্য একটা নির্দিষ্ট ধৈর্য এবং তার অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক শৃঙ্খলার প্রয়োজন আছে, যেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur.
best place to study. For contact us, call 7797662222 9775696237. আমরা একটু আলোচনা 2026কে কেন্দ্র করে করতে চাইছি, কারণ 2024 আমরা সবাই ভেবেছিলাম যে অন্তত আমরা এমন একটা ফল দেখতে পাবো যে ফল থেকে আমরা 2026টাকে তার একটা পূর্বাভাস পাবো। সেখানে অনেকে বলছেন একটা তত্ত্ব, সেখানে CPIML এর শীর্ষ নেতা তিনিও বলছেন যে বিজেপিকে এখানে যেমন তৃণমূল কংগ্রেস আটকেছে, তেমন একটা বিরাট অবদান রয়েছে বামেদের। বামেরা আটকে দিয়েছে, অর্থাৎ ভোট কেটেছে। এবং অনেকে মনে করছেন যে শাসক সংখ্যালঘু ভোট অত্যন্ত সুদৃঢ় ঘনভাবে পেয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ হিন্দু বাঙালির ভোট ভারতীয় জনতা পার্টি বোঝাতে ব্যর্থ হয়েছে। কোথাও কি মনে হচ্ছে যে নির্বাচনের এই ফলের অন্যতম কারণ বামেদের ভোট কেটে নেওয়া এক, দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ হিন্দু বাঙালি তার মনোভাব আজ ভারতীয় জনতা পার্টি বুঝতে পারেনি? আমি যদি তোমারই প্রশ্নকে তর্কের খাতিরে মেনে নিই, যদি আমি মানছি না, তর্কের খাতিরে মেনে নিই, তাহলে 2021 নির্বাচনের ফলাফলে বিজেপি কোনো সংখ্যালঘুর ভোট পায়নি, এটা এস্টাবলিশড হয়ে গেল। এক, এখানে 27% সংখ্যালঘু ভোট আছে। 27% সংখ্যালঘু ভোটের মধ্যে বিজেপি যা পেয়েছে সেটা একদম নেগলিজিবল যদি ধরা হয়। ধরা গেল বিজেপি 1% সংখ্যালঘু ভোট পেয়েছিল, তাহলে দাঁড়ালো 26, পড়ে থাকলো কত? 74। 74কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত দাঁড়াবে? 36 সংখ্যাগরিষ্ঠ। আমরা ভোট পেয়েছিলাম 38.5%। তার মানে বৃহত্তর হিন্দু সমাজের অধিকাংশ ভোট আমাদের সঙ্গে আছে। এই নির্বাচনে আমাদের প্রাপ্ত ভোটের সংখ্যা প্রায় 39%। তারপরে বৃহত্তর হিন্দু সমাজের ভোট আমাদের সঙ্গে আছে। আসলে পশ্চিমবঙ্গের রাজনীতির যে বৃহত্তর হিন্দু যে সমাজ, এই সমাজটা নির্বাচনে ধর্ম দেখে ভোট করে না, এটা সকলকে বুঝতে হবে। ইসলাম খতরে মে হ্যায় বললেই যেন বহু মানুষকে এক জায়গায় জড়ো করে ফেলা যায়, হ্যাঁ, রাম খতরে মে হ্যায় বললেই সমস্ত মানুষকে একসঙ্গে জড়ো করা যায় না। আর এই যে বিভাজনের মানসিকতা তৈরি হয়েছে, আমরা এই মানসিকতার বিরুদ্ধে, এবং এটাই আমরা এস্টাবলিশ করব। তবে এটুকুনি শক্তি আজকে আমরা অর্জন করেছি পশ্চিমবঙ্গে, যেটা 47 সালে আমাদের ছিল না। 1900 সে থেকে আমাদের সংগঠন তৈরি হয়ে গেল, বিচার পরিবার তৈরি হয়ে গেল, 47 সালে আমরা আজকের শক্তিতে ছিলাম না, থাকলে এই দেশটা ভাগ হতো না। এটুকুনি বলতে পারি যে পশ্চিমবঙ্গের এমন অবস্থা আমরা করতে দেব না যাতে পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে কিছু ধর্মান্ধ মৌলবাদী নিয়ন্ত্রণ করুক, এটা আমরা হতে দেব না। মুখ্যমন্ত্রীর দল 2011 পরিবর্তনের আগে তারা মাওবাদীদের সমর্থন নিয়েছিল। আমরা এখানে কিষেনজির বক্তব্য শুনেছিলাম যে আমি মুখ্যমন্ত্রী দেখতে চাই। আমরা জলধর বাহাদুর মোটর সাইকেলের পিছনে অনেকজনকে চড়ে ঘুরতে দেখেছি। আমরা সুচিত্রা মাহাতোর ফেসিয়াল করা চেহারা, কোনো মহিলা সম্পর্কে যদি আমি ভুল বলে থাকি আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, উইথড্র করছি, কিন্তু জঙ্গলে থাকলে ওই চেহারা হয় না। তাকে দীর্ঘদিন একটি জায়গায় তুলে নিয়ে সাজিয়ে গুছিয়ে তাকে একটা ইউনিফর্ম পরে যে নাটক আমরা দেখেছিলাম রাইটার্স বিল্ডিংয়ের করিডোরে, সেটা মানুষ দেখেছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো তারা সকলের সহযোগিতা নিয়েছে, এবং এমনকি পুঁজির সঙ্গে সম্পর্কিত মানুষের সহযোগিতা নিয়েছে। ইমরানকে যখন রাজ্যসভায় পাঠানো হয়, তখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ডক্টর মনমোহন সিং তিনি নবান্নে ফাইল পাঠিয়ে বলেছিলেন অন্তত একে রাজ্যসভায় পাঠাবেন না। তৃণমূল কংগ্রেস সে কথা রাখেনি। যিনি প্রতিষ্ঠাতা সভাপতি, সিমির প্রতিষ্ঠাতা সভাপতি, তাকে তৃণমূল নিজের দলে সম্পৃক্ত করেছে। অতএব জেতার জন্য যে কোনো পন্থা বেছে নেওয়ার রাস্তায় তৃণমূল কংগ্রেস গেছে, একটা দূর পর্যন্ত পৌঁছতে পেরেছে। তবে এরা নিয়ন্ত্রণ করে দেবে পশ্চিমবঙ্গের রাজনীতিকে, আর আমরা দর্শক হয়ে দেখব, পশ্চিমবঙ্গের বৃহত্তর সমাজ দর্শক হয়ে দেখবে, এটা মানা করার, এটা কেউ মেনে নেবে না। যদি আমাদের ওই যেখানে রামের জন্মদিনে, রামের দেশে, রামের মিছিলে ওই যেখানে পাথর পড়লো, বোঝা উচিত ওই পাথর কিন্তু যে কোনো দিন বিধাননগরেও পড়তে পারে। ওই পাথর কিন্তু যে কোনো দিন যে কোনো সময় পড়তে পারে, কারণ যখন দাঙ্গা করে দাঙ্গাবাজ কোনো রাজনৈতিক দলের কাজ নয়। তুমি ঠিক যেখানে দাঁড়িয়ে, তোমার স্টুডিও যে অঞ্চলে দাঁড়িয়ে আছে,
যদি তুমি অবশ্যই তুমি এর ওপরে তোমার গবেষণা আছে, গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময়টা দেখো, তাহলে এই শুধু এই চত্বর জুড়ে এই 1 স্কোয়ার কিলোমিটার ধরে যে রক্ত স্নান হয়েছিল এবং এর খুব কাছাকাছি জায়গায় ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের জন্য ছবি বিশ্বাস, দদালিতন প্রবাদ প্রদীপ অভিনেতা ছবি বিশ্বাস কার্যত তাকে ঘিরে ফেলে অনেক মানুষের সঙ্গে তাকে কিন্তু সেদিনই মৃত্যুবরণ করতে হতো। কত অ্যাকাডেমিশিয়ান মারা গিয়েছিলেন, কত ম্যাথমেটিশিয়ান মারা গিয়েছিলেন, মানুষ তখন চেনে না। তো এটা পশ্চিমবঙ্গে আর একটা বাংলাদেশ তৈরি হয়ে যাবে, কিছু মানুষের একটা কল্পনা আছে এবং তারা সেই কাজ করে চলেছে যে এমনভাবে আমরা এখানে ডেমোগ্রাফিটাকে চেঞ্জ করব যে আস্তে আস্তে পশ্চিমবঙ্গটা ঢুকে একটা বৃহত্তর বাংলাদেশ তৈরি হবে। একমাত্র রাজনৈতিক দল বিজেপি এই সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের বিরুদ্ধে, বিনা যুদ্ধে ভারত দখলের বিরুদ্ধে এবং সংখ্যা নিয়ে ভারত দখলের বিরুদ্ধে বা পশ্চিমবঙ্গ রাজ্য দখলের বিরুদ্ধে আমরা লড়াই করছি। এবং এই কথা বলতে গিয়ে যদি আমাদের ভোট কমে যায়, এই কথা বলতে গিয়ে যদি একটা বিশাল সংখ্যালঘু সংখ্যক মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন, আমাদের কিছু করার নেই। আমরা সংখ্যালঘু মানুষদের কাছে একটা জিনিস এই নির্বাচনে বলেছি, আমরা বহু জায়গায় কিন্তু সংখ্যালঘু বুথে আমরা এজেন্ট বসাতে পেরেছি, এটা আমাদের বিরাট একটা সাফল্য। আমরা হয়তো ভোট পেয়েছি 15, কিন্তু আমাদের বুথে এজেন্ট ছিল, শেষ পর্যন্ত বসেছিল, তার পরিবার আমাদের ভোট দিয়েছে। একটা আজকে পশ্চিমবঙ্গের চেহারা কি, গত 2 বছরের যদি রাজনৈতিক খুনের হিসাব নেওয়া যায় তাহলে দেখা যাবে মরছে মুসলমান, মারছে মুসলমান। অভিযোগের তীর কার দিকে? তৃণমূল কংগ্রেসের দিকে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের কর্মী সবচেয়ে বেশি খুন হয়েছে গত 5 বছরে, এবং যারা খুন হয়েছেন তাদের প্রত্যেকের অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং প্রত্যেকের প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে সিবিআই তদন্ত চাই। এটা শুরু হয়েছে তপন দত্ত থেকে, হাওড়ার তপন দত্ত। হাওড়ার তপন দত্ত দুর্ভেদ্য বাম দুর্গের মধ্যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি সেখানে কংগ্রেস করতেন। আমি হাওড়ায় আগে রাজনীতি করেছি, তপন দত্তকে চিনি। তপন দত্ত মারা গেলেন, তপন দত্তকে আগের দিন রাত্রে ঠেকে পার্টি হাউসে থ্রেট করা হলো একটা জমি কেন্দ্র করে, তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি করে খুন করা হলো। তার স্ত্রী প্রতিমা দেবী দরজায় দরজায় ঘুরেছেন। যেভাবে কংগ্রেসের তাকে তার পাশে দাঁড়ানো উচিত ছিল, কংগ্রেস দাঁড়ায়নি, শাসক দল তৃণমূল কংগ্রেস দাঁড়ায়নি। তিনি লড়াই করেছেন, সিবিআই তদন্তে পেয়েছেন। এই তপন দত্ত দিয়ে শুরু হয়েছিল। আর শেষ ঘটনা দেখুন, শেষ ঘটনাতে প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিবার খুন হলে গেলেই আমরা এর তদন্ত চাই। এই কথাগুলো আমরা সংখ্যালঘুদের বোঝানোর চেষ্টা করেছি। বুঝতে পারা না পারা পুরোটা আমাদের দায়িত্ব নয়। বকটুয়ে সংখ্যালঘুদের জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, পুলিশ কার্যত দর্শক একদম সামনে দাঁড়িয়ে দেখছে এত বড় মর্মান্তিক ঘটনা কোথায় ঘটেছে। আজকে আমরা আমার দমদম বলছি, আমার বাড়ির কাছের দমদম, তোমারও বাড়ির কাছের দমদম। প্রসেনজিৎ দাস, বাবা প্যারালিটিক, মা ছাতু বিক্রি করেন কোথায়? বাগুইহাটিতে। ছেলেকে মেরে বারান্দায়, তার বাড়ির বারান্দায় গলায় গামছা দিয়ে ঝুলিয়ে দেওয়া হলো। আর তার মা, তারপরে এরা সবাই কতটা মর্মান্তিক, তার মা তারপরে কোভিডের সেকেন্ড ডোজে নিতে গেছেন, ইঞ্জেকশন নিতে গেছেন। কেন নিতে গেছেন? তার তো বেঁচে থাকার একমাত্র ছেলে মারা গেছে, এই আশায় নিতে গেছেন যে সে যদি একটু বাঁচে তাহলে তার স্বামী জল না পেয়ে মারা যাবে না, অন্তত মারা যাওয়ার সময় একটু জল দিতে পারবে। তার জন্য তার বেঁচে থাকার প্রয়োজন, তার জীবনের আর কোনো আশা নেই। সে যখন লাইনে দাঁড়িয়েছে বলেছে আমাদের বিরুদ্ধে কেস করেছিস, আবার আমাদের ইঞ্জেকশন নিতে এসছে, বার করে দিয়েছে। এরাও তো বাঙালি। এই ঘটনা কিন্তু বিহার, উত্তরপ্রদেশে ঘটে না। আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি অন্তত 35 বছরের বেশি সময় ধরে বাঙালি যেখানে থাকে সারা ভারতবর্ষে সেখানে রাজনীতি করেছি। গত 15 বছর একটু কমে গেছে। এমন কোনো নির্বাচন নেই ভারতবর্ষে যেখানে বাঙালি আছে, বাঙালি উদ্বাস্তুরা আছেন। আমি সেখানে বক্তৃতা করতে যাইনি বা নির্বাচনে কাজ করতে যাইনি। সে তো শুধু মধ্যপ্রদেশের বেতুল, ওদিকে পিলিভেট, অন্ধ্রপ্রদেশের যে মিউনিসিপ্যালিটিগুলো আমরা জিতি বাঙালিদের কারণে, আজকে আমাদের ঝাড়খণ্ড, এদিকে ঘাটশিলা, দিল্লির কারলবাগ, চিত্তরঞ্জন পার্ক, আপনি যেখানে বাঙালি আছে, বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় আমি গেছি, বলে অনেক নির্বাচনকে আমি কাছ থেকে দেখেছি। তুমি সাংবাদিক হিসেবে আমি তোমাকে একটা প্রশ্ন করছি, তোমার এখানে যারা আছে, তোমার ক্যামেরা পার্সনরা আছে, তোমার এখানে যারা সাংবাদিক আছে, তোমরা দেখো, তোমরা এই যে নির্বাচনের পরে তোমরা বিভিন্ন সময় ছবি দেখাও, বাংলার ছবি দেখাও, তোমরা যখন প্রতিক্রিয়া নাও যে কেউ এগোচ্ছে, একটু অন্যদিকে গিয়ে একটা শিবিরের ছবি দেখাও। কিন্তু বিহার, উত্তরপ্রদেশে বা মধ্যপ্রদেশে কী দেখাও? একই জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, যেটা এখন একটা শুরু হয়েছে সন্ধ্যাবেলার টক শো, মানে টক শো বিকালবেলা খুব চিৎকার চেঁচামেচি হয়। পরিস্থিতি কিন্তু ঠিক ওই রকম।
এটা ওইখানেই সীমাবদ্ধ আছে। এখানে নির্বাচনের দিন মাঝখানে দাঁড়িয়ে আছেন অ্যাঙ্কার, একদিকে বিজেপি, অন্যদিকে কংগ্রেস কি সমাজবাদী পার্টি, চরম উত্তপ্ত পরিস্থিতি, কেউ 1000 ভোটে এগোচ্ছে, আবার 2000 ভোটে পিছিয়ে যাচ্ছে। দুজনেই কিন্তু মানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছে, কেউ ঝাঁপিয়ে পড়ে কলার ধরছে না। এইটা করা সম্ভব? কোনো সাংবাদিক করে দেখিয়ে দিতে পারবে কলকাতায়, পশ্চিমবঙ্গের কোনো জায়গায়? আমি বারবার একটা রাজনৈতিক সংস্কৃতির কথা বলছি। আমার বক্তব্য হচ্ছে আমাকে তুমি গ্রহণ করতে পারো, নাও করতে পারো। আমাদের একটা নির্দিষ্ট মতবাদ আছে, সেটা তুমি মানতে পারো, নাও পারো। আমরা ছোটোবেলা থেকে আমরা পড়েছি বিবিধের মাঝে দেখো মিলন মহান, বৈচিত্র্যের মধ্যে অ্যাপ্রোচ টু ন্যাশনালিজম, এটা আমাদের পার্থক্য আছে। আমরা সেখানে বলি যে মানে ঐক্যটাই বৈচিত্র্যের মধ্যে দিয়ে প্রকাশিত। ইউনিটি ম্যানিফেস্টেড ইন ইটসেলফ ইন্টু ডাইভার্সিটি অ্যান্ড উই সেলিব্রেট দ্যাট ডাইভার্সিটি উইদিন দ্য অ্যাম্বিট অফ ইউনিটি। আমার এই কথাটা তুমি গ্রহণ করতে পারো বা নাও পারো। কেউ মনে করতে পারে ভারতবর্ষের জাতীয়তাবাদ ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ, আমি মনে করি এটা সাংস্কৃতিক জাতীয়তাবাদ। এই নিয়ে বিতর্ক হতে পারে। কেউ মনে করতে পারে অন্যম ব্রহ্ম, কেউ মনে করতে পারে জীবনের প্রত্যেকটি পদক্ষেপ, জীবনের আবেগ, জীবনের প্রেম, ভালোবাসা, কবিতা, সাহিত্য সবই অর্থনীতি কেন্দ্রিক। আমি বলবো যে না, এই অর্থনীতি কেন্দ্রিক নয়, এ তো শুধুই কবির কল্পনা। আমি আমার কথাটা বলবো, আমারটা তুমি গ্রহণ করতে পারো কিন্তু না পারো। তুমি আমাকে ঘৃণা করতে পারো কিন্তু আমাকে খুন করবার অধিকার তোমার কাউ দেয়নি। কোথাও কি তাহলে বহুত্ববাদের প্রতি পশ্চিমবাংলায় একটা অধৈর্য ব্যাপার রয়েছে? এটা তো মোটামুটি যা বললেন, যে ছবিটা আঁকলেন, বিশেষ করে নির্বাচন পরবর্তী পরিস্থিতি বাংলায়, সেটাই মনে হচ্ছে। কিন্তু দুটো প্রশ্ন আপনাকে না জিজ্ঞেস করলেই হবে না, কারণ আমি জানি না ভারতীয় জনতা পার্টিতে আমি কাকেই প্রশ্ন জিজ্ঞেস করতে পারি। তার কারণ একমাত্র আপনার মুখেই শুনি শক্তি চাটুর্যের নাম, আমি আপনাকেই জানি ঋত্বিক ঘটক দেখেছেন, আবার আপনি দীনদয়াল উপাধ্যায়ের থেকে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের লেখা থেকে আপনি অনর্গল বাংলায় বলে যেতে পারেন। কোথাও কি মনে হচ্ছে যে 1947 সালের যে প্রসঙ্গ আসছিল, দেশ বিভাগের প্রসঙ্গ যে এসছে, কোথাও কি মনে হচ্ছে হিন্দু বাঙালি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে যাওয়ার পর, পশ্চিমবাংলায় আসার পর জনসংঘের যে ভূমিকা থাকার কথা ছিল সেই ভূমিকা ছিল না, ফাঁক ফোকর দিয়ে উদ্বাস্তু আন্দোলনটা পুরোপুরি বামপন্থীরা হাতে নিয়ে নিয়েছিলেন? এক। দ্বিতীয়ত, বাঘা বিদ্যজন, এমনকি আমি স্বয়ং ঋত্বিক কুমার ঘটকের ছবির কথাও বলবো, অন্যান্য সাহিত্যিকদের কথাও বলবো, যারা বামপন্থায় দীক্ষিত হয়েছিলেন, কিন্তু তাদের ছবিতে শুধু এপারের যন্ত্রণা আর্তনাদ আছে, কিন্তু ওপার থেকে এপারে আসার যে ঘটনা, সেই ঘটনা ইতিহাসে ধরে রাখার মতো সাহিত্য চলচ্চিত্রে নেই। অর্থাৎ বাঙালি হিন্দু প্রথম থেকেই আত্মবিস্মৃতির পথে হাঁটছে, কোথাও তাকে ভীরুতা হিসেবেও কয়েকজন বলার চেষ্টা করছেন। আপনি একমত? দেখুন, আমি একমত কিনা বলার নয়, আমি আর এখানে কি বলবো। স্বয়ং পণ্ডিত নীরশ্রী চৌধুরী এ সম্পর্কে বলে গেছেন, আত্মঘাতী বাঙালি তো আত্মঘাতী। আমরা আমাদের ইতিহাসটাকে বিকৃত করে ফেলি। আমি বলছি তো, ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিকৃত ইতিহাস। এবং আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার মৃত্যুর আগে যে আর তোমার আয়ু নেই, 5 মিনিটের মধ্যে তুমি মারা যাবে, তোমার শেষ ইচ্ছা বলো, আমি বলবো ইন্ডিয়ান হিস্ট্রি শুড বি রাইটেড, ইন্ডিয়ান হিস্ট্রি শুড বি রাইটেড, ইন্ডিয়ান হিস্ট্রি শুড বি রাইটেড। এবং এটাই আমার একমাত্র অবসেশন। এবং আমি তোমাদের সহযোগিতা চাই। আমি যে পরিসরটুকু পাবো, দল অনেক বড়, কম সময় পাবো, সময় কম, এই সময়ের মধ্যে যেন আমি এটাকে ভারতবর্ষের একটা অন্তত সংসদে তুলে ধরতে পারি, আমি আরও বেশি মানুষকে ভাবাতে পারি। কারণ বাংলা এবং বাঙালির সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে এটাই যে আমরা প্রকৃত ইতিহাসটাকে তো মানুষকে জানাতে হবে, তারপরে সেটা থেকে গ্রহণ করা না করা সেটা তো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ব্যাপার। আমি আর্টস পড়বো না, আমি সায়েন্স পড়বো না, আমি কমার্স নেব, সেটা তো একটা ছাত্র ঠিক করবে। ছাত্রের বাবা ঠিক করে দেবে না, তার মাস্টারমশাই ঠিক করে দেবেন না, যে সেটাকে গ্রহণ করছে সে নেবে। ঠিক তেমনভাবে আমি তো ইতিহাসটা সামনে আনবো। আমি একটা ঘটনার কথা আজকে উল্লেখ না করেই পারছি না, একজনের ব্যক্তির নাম করছি, অনাম নিবে, শিবেন্দু শেখর রায়, ভদ্রলোক মালদার বাসিন্দা, জনসংঘের ভারতীয় হিন্দু মহাসভার সভাপতি ছিলেন। যখন দেশভাগ নিয়ে প্রবল উত্তেজনা, তখন মালদার জমিদাররা এলেন শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে, এনসি চ্যাটার্জির কাছে। শ্যামাপ্রসাদ বললেন, শেষ নির্বাচনে আমার ফলাফল খুব একটা ভালো হয়নি, আমার কোনো গুরুত্ব নেই, তোমরা কংগ্রেসের কাছে যাও, দিল্লি যাও।
বলে কংগ্রেসের কাছে গেছি, তারা হাত তুলে দিয়েছে, তারা কিছু করবে না বলে দিয়েছে, বলছে আমাদের কিছু করার নেই, যেটা হবার সেটা হয়ে গেছে। তখন হিসাব মতো মুর্শিদাবাদ, মালদা এবং নদিয়া ঢুকে যাচ্ছে পাকিস্তানের মধ্যে। তো কিন্তু জমিদারদের, কারণ তখন পার্মানেন্ট সেটেলমেন্টের পরে পাটনি, দূর পাটনি, অতি দূর পাটনি নিয়ে প্রত্যেক জমিদারের সঙ্গে জমিদারের প্রায় বিভিন্ন জায়গায় মামলা মোকদ্দমা চলছে। এই অবস্থায় এই ব্যক্তি, যিনি মালদার বিবাদমান সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে কলকাতায় আনতে পেরেছিলেন এবং মালদাকে পশ্চিমবঙ্গের মধ্যে রেখে দেওয়ার, মানে একটা বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড যে তৈরি হচ্ছে, তার মধ্যে মালদার অন্তর্ভুক্তির জন্য তার যে প্রয়াস ছিল, সেই প্রয়াস এর কথা একটা শব্দ আজকে কোথাও কোনো ইতিহাস বই লেখা নেই। আমরা শ্যামাপ্রসাদের নাম করছি, আমরা এনসি চ্যাটার্জির নাম করছি, আমরা মেঘনাথ সাহার নাম করছি, কিন্তু যে মালদায় একটি পরিবার যারা কার্যত মিথ হয়ে গেছেন, যাদের গৌরব গাথা নিয়ে বিভিন্ন কথা বলা হচ্ছে, শিবেন্দু শেখর রায় কিন্তু ব্রাত্য। দুর্ভাগ্যের বিষয় এটাই, অবশেষে এত স্বাধীনতার এতদিন পরে আমরা মালদা মিউনিসিপ্যালিটির দায়িত্বে ছিলাম না, আর হিন্দু মহাসভা তো বিজেপির সরাসরি সংগঠন নয়, এতদিন পরে তার পুত্র এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের সুখেন্দু শেখর রায়, তার উদ্যোগে, তার দলের উদ্যোগে নয়, তার উদ্যোগে শিবের তার পিতার একটি হাব্বাস মর্মর মূর্তি এবং একটি সরু রাস্তা তৈরি করতে পেরেছে। এটাই হচ্ছে এই যে কলকাতা শহরকে যিনি বাঁচিয়েছিলেন, তাকে আমরা গোপাল পাঁঠা বলে তাকে ক্রিমিনাল হিসেবে মানুষের সামনে এস্টাবলিশ করে দিলাম। কিন্তু গোপাল মুখার্জির জন্য এই যে গোটা কলকাতা তদানীন্তন সম্ভ্রান্ত ভদ্রবংশীয় বাঙালি বেঁচে গেলেন, তাদের বাড়ির মহিলাগুলো অক্ষত থাকলো, গোটা কলকাতা শহরের হিন্দু বাঙালিদের বাঁচিয়ে দেওয়ার একমাত্র কৃতিত্ব যদি গোপাল মুখার্জি দাবি করে, তাহলে কেউ অস্বীকার করতে পারবে না। একটা মূর্তি তার তৈরি করেছে বাঙালি। আপনি এই বাঙালি আত্মবিস্মৃত জাতি নয়, বাঙালি বেঈমান নয়, বাঙালি ববের ঘরে চুরি করে, বাঙালি বিভিন্ন সময়, বাঙালি 25শে বৈশাখ একটা সংস্কৃতি খেলা করে, আর 23শে জানুয়ারি একটা রাজনীতি খেলা করে। বাঙালি যে কি আসলে সেটা চিনতে পেরেছেন মমতা ব্যানার্জি। যদি কেউ চিনতে পেরে থাকেন, সেটা চিনতে পেরেছেন মমতা ব্যানার্জি। আর সেই চিনতে পেরেছেন বলি তিনি যেভাবে সেই বাঙালিকে, যাকে যেভাবে ট্রিট করা দরকার সেইভাবে ট্রিট করেছেন। ওই জন্য দেখবেন তথাকথিত সিলেক্টিভ প্রতিবাদী যারা আছেন, তারা অন্য দলের কেউ খুন হলে তাদের বাড়ির পাশে মুদির দোকান বন্ধ থাকে, একটাও মোমবাতি খুঁজে পান না। আর কেউ এক একটা বিবৃতি দিলে, এক কবিতা লিখলেই তার সন্ধ্যাবেলায় একটা রণহুঙ্কার দেয়, ঠিক হয়। আর তারপরে যিনি চিনেছেন তিনি হচ্ছেন কুণাল ঘোষ। এর জন্য কুণালকে ধন্যবাদ। কেউ স্টেটমেন্ট করে যে কুণাল একদম সঙ্গে সঙ্গে দুপুরবেলা দিয়েছে, মোক্ষম অস্ত্র, সন্ধ্যাবেলায় তার অবস্থান পরিবর্তন। তো এইটা হচ্ছে বাঙালি। আমরা বাঙালি, আমরা খুব দ্রুততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে অবলুপ্তির পথে এগিয়ে যাচ্ছি। অবশ্যই, কিন্তু একটা কথা আমি আপনাকে না বলে পারছি না, সেটা হচ্ছে আজকে এস রয় অর্থাৎ সুখেন্দু শেখর রায় যদি তৃণমূলের সাংসদ না হতেন, তাহলে বোধহয় তার বাবার ঐতিহাসিক গুরুত্ব সত্ত্বেও মূর্তিটা বসাতে পারতেন না। মানে উনি যদি ভারতীয় জনতা পার্টির সাংসদ হতেন, হয়তো সেই জায়গাটা পেতেন না পশ্চিমবাংলায়, মনে করেন? না, আমি এটা কোনোদিন মনে করি না। আমি মনে করি দেখুন, আমি যে শিবেন্দু শেখর রায়ের কথা বলছি, এই আমি তো কোনো বইতে পড়িনি। আই এম অলসো প্রোডাক্ট অফ দিস সিস্টেম অফ এডুকেশন। আমি এই কথা তো আমাকে কোনোদিন সুখেন্দু শেখর রায় বলেননি। এ নিয়ে পরবর্তীকালে তার সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু এই নামটার সঙ্গে আমি গত 30 বছরের বেশি বা 40 বছর ধরে এই নামটার সঙ্গে আমি পরিচিত, আমার পার্টির কারণে। এই কথা আমাকে হরিপ্রসন্ন মিশ্র বলেছেন, বংশীলাল সোনি বলেছেন, তপন শিকদার বলেছেন, এই কথা আমাকে আমাদের মালদার বিনয়দা বলেছেন, জওহরলাল ভুতরা, আমি নাম করছি একের পর এক, তিনি বলেছেন। মালদার মানুষের থেকে আমি মালদায় গিয়ে রাজনীতির কারণে আমরা এই কথা শুনেছি, তার বাড়ি চিনেছি। তার অনেক পরে, অনেক পরে, মূর্তি তৈরি হয়ে যাবার পরে আমার এই নিয়ে একদিন বুলুদার সঙ্গে কথা হয়। কিন্তু বিশ্বাস করুন, এরকম অনেক অনামী নাম আছে যারা সেই সময় কাজ করেছিলেন। আজকে গোপাল মুখার্জির নাতি, তার সঙ্গে আমার কিছুদিন আগে দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে, তিনি বলছেন উনি একটা বই লিখছেন। আমি ওনাকে বললাম তোমার কালেকশন দেখলে তোমার সঙ্গে কথা বলবো, কারণ জানি আমরা আমাদের সংগঠনের কিছু লোক জন্মদিন পালন করেন, তাকে আপনি কী হিসেবে দাঁড় করিয়েছেন? একজন হত্যারা হিসেবে দাঁড় করিয়ে রেখেছেন তাকে। গান্ধীজির ভূমিকা
কি ছিল পশ্চিমবঙ্গে। এখন অনেকে বলতে ভয় পায় এই কারণেই যে বললে মনে হবে গান্ধী বিরোধী একটা ছবি বিজেপি কেন্দ্রে গান্ধীকে নিয়ে একটা জায়গায় নিয়ে এসছে তার বিরুদ্ধে। কিন্তু বেলেঘাটার ঘটনা কিন্তু গান্ধীজির কি ভূমিকা ছিল? আমাদের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে, যখন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে যখন গোটা দেশ উত্তাল, যখন ব্রিটিশ বিরোধী মনোভাব একদম চরমে চলে গেছে, তখন আমরা কি দেখলাম? তখন দেখলাম কলকাতায় অধিবেশন বসলো। কলকাতায় অধিবেশনের মধ্যে এখানে প্রথম এজেন্ডার মধ্যে পাঞ্জাব নেই, প্রথম এজেন্ডা হচ্ছে খিলাফত। সে প্রথম এজেন্ডা খিলাফত, যে আন্দোলনটায় মানে প্রমিনেন্ট কোনো ইসলামিক কান্ট্রি পর্যন্ত যোগ দেয়নি, যেটার সঙ্গে দূর দূর পর্যন্ত ভারতবর্ষের কোনো সম্পর্ক নয়, আলী ব্রাদার্সকে নিয়ে তিনি বেরিয়ে গেলেন। এবং সেখানে এই দু তিনটে এজেন্ডা যেটা কংগ্রেসের ছিল ড্রাফট রেজলিউশনে, সেটার মধ্যে কোনো জায়গায় পাঞ্জাবের নাম ছিল না। রাঘবচারিয়া তারপরে ইন্টারভেন করেন এবং তারপরে দ্বিতীয় জায়গায় আমাদের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের নাম আসে। গান্ধীজি এখান থেকে আলী ব্রাদার্সকে নিয়ে 1 বছরের জন্য বেরিয়ে গেলেন। পরবর্তী ইতিহাস প্রত্যেকের জানা। তো আমাদের সঙ্গে বাংলা এবং বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস, এ দিনের পর দিন করেছেন। অতুল্য ঘোষের থাকাকালীন কিছু সময় পর্যন্ত তিনি সর্বভারতীয় রাজনীতিকে ডমিনেট করতে পেরেছিলেন, তার একটা নির্দিষ্ট গুরুত্ব ছিল। কিন্তু সেখান থেকে সরে আসার পরে যখন ওই শ্রীমতী গান্ধীর রাজনীতিতে উত্থান এবং তারপরে আমরা কংগ্রেসের নেতৃত্বের কাছে কি পেয়েছি? সেখানে কোনো জাত্যাভিমান ছিল না, সেখানে কোনো বাঙালির স্বাভিমান ছিল না। যেটা ছিল সেটা সম্পূর্ণ নেহেরু পরিবারের চাটুকারিতা। তার কারণেই এখানে সিপিআইএম শক্তি বৃদ্ধি করেছে। সিপিআইএম যারা করেছেন বা সিপিআইএমের জন্য যারা জীবন দিয়েছেন, তারা কার্ল মার্কস কিংবা ওই এঙ্গেলসের কথা ভেবে, লেনিন ট্রটস্কির দ্বন্দ্ব বা স্টালিনের এ নিয়ে তারা কেউ এখানে সিপিএম করেনি। তার মধ্যে যেটা ছিল সেটা ছিল কংগ্রেস বিরোধিতা। কংগ্রেস যে লিগ্যাসি, যেটা এখন তৃণমূল কংগ্রেস বহন করছে, আর যে লিগ্যাসিটা কার্যত শেষ করেছে। আপনি ভাবতে পারেন আজকে রাহুল গান্ধী যে স্টেটমেন্ট করেন, এই স্টেটমেন্ট রাজীব গান্ধী কোনোদিন করতে পারতেন? কোনোদিন করেননি। কোনোদিন যে মেঘালয় আজকে এত বিতর্কিত হয়েছে, এর আগেও উত্তর ভারতের পূর্ব ভারতের বহু রাজ্য উত্তপ্ত হয়েছে, কিন্তু তখন অটল বিহারী বাজপেয়ী বিরোধী দলনেতা ছিলেন, বা অন্যান্য যারা নেতা ছিলেন, জর্জ ফার্নান্ডেস ছিলেন, অনেক দিকপাল নেতা ছিলেন, যাদের ব্যক্তিগত মানে উপস্থিতিটাই একটা সেলফ ইনস্টিটিউশনের কাজ করতো। এত মানে সংখ্যা সিটের কম হলেও তাদের বক্তব্যটাই একটা অন্য ওজন ক্যারি করতো। সেখানে তারা কোনোদিন কংগ্রেসের নীতি নিয়ে, পররাষ্ট্র নীতি নিয়ে কোনোদিন সমালোচনা করেনি। কিছু কিছু জায়গায় এত স্পর্শকাতর ছিল, মেঘালয়টা এত স্পর্শকাতর, ওখানের সমস্যা এতটাই জটিল, বা অরুণাচলের যে সমস্যা আছে সেটা এতটাই জটিল, এটা নিয়ে একটা রাজনৈতিক ঐক্যমত্য ছিল। কিন্তু আজকে রাহুল গান্ধী তার উপরে স্টেটমেন্ট করছেন। শেয়ার বাজার নামলো, শেয়ার বাজার চলে একটা সেন্টিমেন্ট, শেয়ার বাজার চলে স্থায়িত্ব দেখে, সেই সেন্টিমেন্টের কারণে নামলো। উনি বলে দিলেন স্ক্যাম, একজন বিরোধিতা করলো, তাকে তিনি অপমান করলেন। রাজীব গান্ধী পর্যন্ত, এমনকি নরসিংহ রাও পর্যন্ত যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, যে রাজনৈতিক সৌজন্য ছিল, সেই রাজনৈতিক সৌজন্য ধ্বংস হয়ে গেছে। জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীনও যে রাজনৈতিক সৌজন্য ছিল, সেই রাজনৈতিক সৌজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে ধ্বংস হয়ে গেছে। সারা পশ্চিমবঙ্গে তো অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। আপনি খোঁজ নিয়ে দেখুন, আইফোনের সেল এখানে সবচেয়ে বেশি। প্রত্যেক নেতা, প্রত্যেক পুলিশ অফিসার, প্রত্যেক আমলা, প্রত্যেক রাজনৈতিক ছোটোখাটো ব্যক্তিত্ব, প্রত্যেক সাংবাদিক আইফোন ব্যবহার করছে। কারণ কি? ফেসবুক, হোয়াটসঅ্যাপ ছাড়া কেউ কারোর সঙ্গে কথা বলছে না। ফেস টাইম আর হোয়াটসঅ্যাপ। আরেকটা সর্বনাশের জিনিসে দাঁড়িয়েছে, আমি তো বলছি এটা মানব সভ্যতার অভিশাপ, সেটা হচ্ছে ফেসবুক। এটা নিয়ে আমার বিতর্কে পড়তে পারি আমি, কিন্তু আমি আবার বলছি আমি উইথড্র করবো না এই সব। কারণ ফেসবুকটা যে কারণে তৈরি হয়েছিল, টুইটার হ্যান্ডেল যে কারণে তৈরি হয়েছিল, আর তার যে ব্যবহার, কেউ করে স্ত্রীর সঙ্গে বসে চা খাচ্ছেন সেটাকে পোস্ট করে দিচ্ছে, কে কোথাও বেড়াতে যাচ্ছে সেটাকে পোস্ট করে দিচ্ছে। এমনি আমাদের আজকের আধুনিক বিজ্ঞান মানুষের পুরো জীবনটাকে একটা সার্ভিলেন্সের মধ্যে এনে দিয়েছে। আর তারপরে এই ধরনের এই সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার তো নিঃসন্দেহে এটা বিজ্ঞান অনেক দূর এগিয়েছে, প্রত্যেক ঘটনা আমাদের কাছে আসছে, এর সুফল বলে শেষ করা যাবে না। কিন্তু এর অতিরিক্ত ব্যবহার এবং অশিক্ষার ব্যবহার কদর্য করে দিই। আমি এবার দ্রুত চলে যাবো। সৌমিকদা, আপনি খুব যেমন বিস্তারিতভাবে অসম্ভব সুন্দর বাংলা ভাষার ব্যবহারে কথা বলতে পারেন, বঙ্গ বিজেপি তো বটেই,
বাংলার রাজনীতিতে কজন এত বাকচাতুর্য এবং তার সঙ্গে বাগ্মিতা এবং প্রাজ্ঞতা মিশিয়ে একটা অদ্ভুত মিশেল তৈরি করেন। কিন্তু এইবার আপনার একটা অন্য পরীক্ষা নেব। আপনি আগে থেকেই বলে দিয়েছেন পোস্ট পোল ভায়োলেন্স অর্থাৎ নির্বাচন পরবর্তী যে অবস্থা রয়েছে আপনার মনে আর আবৃত্তি করতে আর প্রবৃত্তি নেই। সুতরাং এবার আপনার অন্য পরীক্ষা। আমি এবং আমার সহকর্মীরা আপনাকে প্রশ্ন করব, খুব অল্প কথায় উত্তর দিতে হবে। ভারতীয় জনতা পার্টির যে চতুর্ভুজ রয়েছে, একদিকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা এবং অবশ্যই দিলীপ ঘোষ, এই চারজনের সঙ্গেই কোন অদ্ভুত সমীকরণে শ্রমিক ভট্টাচার্যের ভালো সম্পর্ক? প্রথম গোলের কোনো চতুর্ভুজ নয়, এটা একটা ফুটবলের মতো গোল। মতাদর্শগতভাবে আমরা সবাই সম্পৃক্ত। কোথাও একটু উচ্ছ্বাস আছে, কোথাও একটু আগুন ঝরানো ভাষা আছে, কোথাও একটু সূক্ষ্ম অনুরাগের ছোঁয়া আছে, আর কোথাও একটু আবেগ মাখানো উদ্ধত্ত আছে। বারো বিষয়টি এক। অর্জুনগড়ে অর্জুন সিংয়ের হার কীভাবে দেখছেন? মানে এটা কি দল বদলের জন্যই বেসিক্যালি কি হারের জায়গাটা এসছে? অর্জুন মানে ব্যারাকপুরে বিজেপি হেরেছে, অর্জুন সিং হারেনি। অর্জুন সিং যখন জিতেছিলেন তখন বিজেপি প্রার্থী হিসেবেই জিতেছিলেন, অন্য কোনো দলের প্রার্থী হিসেবে জেতেননি। বিজেপি যদি না জিততে আর অবস্থায় থাকতো, অর্জুন সিং বিজেপিতে আসতেন না। আর অর্জুন সিং বিজেপিতে এসেছেন, বিজেপি জিততে পারে এটা ভেবেই এসেছেন। সুতরাং ওই পরাজয়টা অর্জুন সিংয়ের পরাজয় নয়, বিজেপির পরাজয়। অর্জুন সিং নিয়ে কথা হচ্ছে, সেখানেই প্রশ্নটা করি। তিনি, আমরা দেখলাম যে একবার বিজেপিতে গেলেন, আবার তৃণমূলে গেলেন, পরবর্তীতে আবার বিজেপিতে গেলেন। কিন্তু শুধু তো অর্জুন সিং নয়, 2019 থেকে দেখে আসছি, 2021ও দেখে আসছি যে ভোটের মুখে তৃণমূল থেকে বিজেপিতে চলে যাচ্ছেন। যারা টিকিট পাচ্ছেন না আগে চলে যাচ্ছেন, যারা টিকিট পাচ্ছেন না তারা পরে যাচ্ছেন। টিকিট না পেয়ে এসেছেন এই সংখ্যা কিন্তু কম। আর আপনি অর্জুনের কথা যদি বলেন, অর্জুনকে কিন্তু বহু জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে। শুধু শ্রীকৃষ্ণের রথে অর্জুন ছিলেন না, অর্জুনকে চিত্রাঙ্গদার কাছেও পৌঁছতে হয়েছিল, অর্জুনকে রায়গঞ্জের ওপর থেকেও আসতে হয়েছিল। যে বড় যারা প্লেয়াররা তারা একটু এদিক ওদিক করে না, এই সংস্কৃতিটা আমরা তৃণমূলেই দেখে এসেছি এর আগে পর্যন্ত, যে বিভিন্ন সিপিএম কংগ্রেস থেকে ভাঙিয়ে নেতাদের নিয়ে নিতেন এবং তাদেরকে প্রতিনিধি করার জন্য দাঁড় করাতেন। এই সংস্কৃতি এখন বিজেপিতে চলে আসছে। এটা ঠিক আমি সংস্কৃতি বলবো না, এই সংস্কৃতিকে আমি সমর্থন করি এই কারণে আমি বলবো না, কারণ আমি তো ব্যাপারটা বুঝতে পারবো না। কারণ আমি তো যখন থেকে দলটায় ঢুকেছি, অপ্রাপ্তবয়স্কে ঢুকেছি, আর 1% ভোট যখন ছিল তখন ঢুকেছি, এখন 39% ভোট। তো আমি এটা ঠিক বুঝি না ব্যাপারটা। তবে এটা বুঝতে পারি যেটা আমরা 2021 সালের আগে একটা চিন্তা করেছিলাম যে আমরা সমাজের সমস্ত স্পিয়ারের মানুষজনকে নিয়ে আমরা গেলাম। সেখানে চলচ্চিত্র শিল্পীদের নিয়ে এসেছিলাম, অনেক মানুষকে আমরা এনেছিলাম। অনেকে আমাদের থেকে ছেড়ে চলে গেছেন, কারণ তারা মনে করেছেন ক্ষমতার অলিন্দে তারা অনেক বেশি স্বচ্ছন্দ, সেই স্বাচ্ছন্দ্য আমরা দিতে পারিনি। আবার অনেকে এই দলের মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন, থেকে গেছেন। আপনি বলতে পারেন আর যাওয়ার গতি নেই, তৃণমূল নেবে না তাই এখানে পড়ে আছে, এটা আপনি বলতে পারেন। এই বড়ার অধিকার গণতান্ত্রিক ব্যবস্থা কোনো সাংবাদিকের আছে, সেটা আপনি বলতে পারেন। তবে সব মিলিয়ে মিশিয়ে আমরা একটা চেষ্টা করছি মাত্র। আমাদের লক্ষ্য একটাই, এক মুহূর্তে পশ্চিমবঙ্গে যে ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, সেই ইস্যু ছিল রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আর কার্যত আপনি একজন সাংবাদিক হিসেবেও আপনারও এই মতকে সমর্থন করা উচিত। আপনি আমাকে ভোট নাও দিতে পারেন, আপনাকে ভোট দিতে আমাদের হবে না, কিন্তু আপনি অন্তত আমি আপনার থেকে একটা প্রতিবাদ চাইব আপনার ভবিষ্যৎ প্রজন্মের সাথে। আপনার বাড়িতে যদি কোনো গর্ভবতী মহিলা থাকে, তার ভেতরে যে ভ্রূণটি আছে, সে যখন এই পশ্চিমবঙ্গে জন্মে কোন পশ্চিমবঙ্গে নিয়ে দেখতে পাবে। এখানে FRBM এর লিমিট ভাঙতে চলেছে 6 লক্ষ কোটি টাকার ওপর স্টেট ডেপ্ট। আমাদের এখান থেকে তৈরি করা পুঁজি ভিন্ন রাজ্যে সরিয়ে নিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর মঞ্চে দাঁড়িয়ে যারা বলছেন যে ডেস্টিনেশন বেঙ্গল, এত ভালো শিল্পবান্ধব পরিস্থিতি কোনোদিন তৈরি হয়নি, খালি তাদের 8 বছরের ব্যালেন্স শিটটা দেখুন, সব জায়গায় আজকের দুনিয়া অ্যাভেলেবেল, দেখবেন তাদের বিনিয়োগ হচ্ছে পার্শ্ববর্তী রাজ্যে, পশ্চিমবঙ্গে কোনো বিনিয়োগ নেই। সুতরাং যেখানে আপনার এতগুলো স্কুলে, এটা পশ্চিমবঙ্গ বিদ্যাসাগরের জায়গা, মনে বিদ্যাসাগরকে তো প্রায় ভুলতে বসেছি। বিদ্যাসাগরের রাজ্যে আমরা কি দেখতে পাচ্ছি? হাসনাবাদ ব্লকে কোনো বিজ্ঞানের শিক্ষক নেই। আমরা দেখতে পাচ্ছি বর্ধমান শহরে স্থানীয় মানুষ চাঁদা তুলে প্রাইভেট টিউটরকে নিয়ে যাচ্ছেন কোথায়? স্কুলে ক্লাস করানোর জন্য। আমরা পুরুলিয়ায় কি দেখলাম? দেখলাম সেখানকার জেলা শাসক প্রাইমারি স্কুল টিচারদের মধ্যে যাদের পোস্ট গ্রাজুয়েট যারা, তাদের ইন্টারভিউ নিয়ে উচ্চ মাধ্যমিকের ক্লাসে তাদের পাঠানো হচ্ছে। এই পরিস্থিতি বাংলায় আছে। আপনার মধ্যে সামান্যতম যে মানুষের মধ্যে, আপনার মানে আমি আপনাকে মিন করছি না, আজকে পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজের একটু অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য যাদের মধ্যে আছে,
তাদের উচ্চ মাধ্যমিকটাও তারা পারলে কলকাতার বাইরে পাঠিয়ে দেবেন এটা মনে করেন। আমি এবং ঋতব্রত যে শহর মানে যে ছোট উপনগরীর বাসিন্দা, কার্যত আমাদের পাড়াগুলো হয়ে গেছে একটা বৃদ্ধাশ্রম। বিশ্বাস করুন কেউ নেই। ও একটা সাংবাদিকতার কারণ এখানে আছে, আমি রাজনীতি করি, পূর্ণ সময়ের কর্মী। আমার বাবা কাকা একটা বাড়ি তৈরি করে দিয়ে গেছে, পার্টি তো আমার বাড়ি দেবে না, হয়তো একটা ঘরে থাকতে দিতে পারে, আমি সে কারণে বাড়িতে আছি। এরকমই লোকজন আছেন। আমাদের ওখানে ভোটটা দিয়ে যায় যে ভয় 70%, 80% আমরা ভোট শুনি। আমি তো বললাম আমাদের যে মিউনিসিপ্যালিটির নির্বাচনে দেখলাম, সেদিন আমার জীবনে সবচেয়ে বেশি দুঃখ হয়েছিল বলুন। কারণ আমি ভোট দিতে গেছিলাম সকাল 11টার সময়। আমার বাবা মা কোভিডে 18 দিনের ব্যবধানে সেকেন্ড ওয়েভে চলে গেছেন, মারা গেছেন। তা আমি সকালে ভোট দিতে গিয়েছিলাম 9টা, 9:30 নাগাদ। ওই সময় আমি এপিজে স্কুলে ভোট দিই আমার ওখানে। তা ভোট দিয়েছি। তারপরে আমি জানতে পারলাম বিকাল 5টার সময় যে আমার বাবা মা দুজনেই ভোট দিতে এসেছিলেন 4টের সময়। আমি যদি যেতাম ওই সময় দেখা হয়ে যেত। বাবা মা ভোট দিয়ে চলে গেলেন, দুটো আমার সঙ্গে দেখা হলো না। তো এইটা হচ্ছে পরিস্থিতি পশ্চিমবঙ্গের। এর বাইরে তো বের করে আনতে হবে। কলকাতা সম্পর্কে মানুষ হাসাহাসি করছে, একটা কার্যত মজা করছে। কারোর সঙ্গে কথা বলুন, আপনি আসামের মানুষের সঙ্গে কথা বলুন, আজকে পশ্চিমবঙ্গে কী চোখে মানুষ দেখতো, আজ পশ্চিমবঙ্গে কী চোখে দেখছে। এর দায়িত্ব তো আমারও। এই শেষ প্রশ্ন, যে এই প্রতিবাদটা কি আপনারা সংগঠিত করতে পারবেন? আগামী দিনে বিজেপি কি রাজ্যের ক্ষমতায় আসতে পারবে? দেখুন, এই সরকারটা 2026 পর্যন্ত যাবে না। আমি বিশ্বাস করি 2026-এর আগে পশ্চিমবঙ্গে একটি নতুন সরকার পাবে। আর 2026 পর্যন্ত যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টিকেও থাকে, তাহলে জানবেন তৃণমূল কংগ্রেসের যে অন্তর্জালী যাত্রা শুরু হয়েছে, এবং দূরদৃষ্টি সম্পন্ন তৃণমূলের আরেক নেতা ফিরাদ হাকিম, যিনি আমাদের বাবুঘাটে গঙ্গা আরতির ব্যবস্থা শুরু করে দিয়েছেন আগে থেকে, সুন্দরভাবে সাজিয়ে যেতে চেষ্টা করছেন, ওই ঘাটেই তৃণমূলের বিসর্জন হবে। আপনি খুব ভালো কবিতা বলেন, কিন্তু এখন আপনার কবিতা ঠিক শোনা যাচ্ছে না। এটা কি পোস্টপন ভায়োলেন্সের কারণে? বিখ্যাত কবি একবার বলেছিলেন যে আমার কবিতা পায়। আমি তো আর কবি নই, আমি কবিতার একজন পাঠক না। সেই জন্য এই যে সৌন্দর্য চেতনা, বিভিন্ন ধরনের পরকীয়া, প্রেম, ভালোবাসা, উচ্ছ্বাস, আবেগ, এই সমস্তগুলোকেও শেষ পর্যন্ত কিন্তু মৃত্যু গ্রাস করে ফেলে। দেখুন, শক্তি চট্টোপাধ্যায় বলতেন না জীবনের মধ্যে মৃত্যু, সুতরাং মৃত্যুর মধ্যেও থাকবে আরেকটা মৃত্যু। কিন্তু এই মৃত্যুটা এতটাই ভয়ানক এবং এতটাই বেদনাদায়ক, এবং মানুষের যন্ত্রণাটা, তার সবহারার যন্ত্রণা, যখন আপনার কাছে কেউ এসে আপনার ধরে কাঁপবে, যখন আপনি কিছু করতে পারবেন না, কিছু করবেন না, আপনি নিজে হেল্পলেস মনে হবে, তখন আর অন্যান্য কোনো কিছু ভালো লাগে না। তবে অনেকে বলেন যন্ত্রণা থেকেই কবিতা শুরু হয়। হ্যাঁ, তো আমি শুনেছিলাম শক্তি চট্টোপাধ্যায়, আমারই এক বন্ধু সাংবাদিক সুদীপ্ত সেনগুপ্তর দিকে থেকে, যে একদিন নবনীতা দেবসেন বেরিয়ে আসছেন, শক্তিদান বসেছিলেন বাইরে, উনি নাকি ওখানে দেখি কবিতাটা লেখেন, মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরোলো পড়ে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা, আখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। তো এরকম নবনীতাকেও তো আমি পাচ্ছি না সামনে। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. নমস্কার দাদা, একটা জিনিস আমার খুব ভালো লাগছে যে অন্য একটা জায়গা থেকে যে একজন চূড়ান্ত দক্ষিণপন্থী একটা রাজনৈতিক মানুষ, ব্যক্তিত্ব, তিনি শক্তি চট্টোপাধ্যায় পড়ছেন, বলছেন তার কথা, তিনি বাদল সরকারের কথা প্রসঙ্গ বলছেন। তাই হয়তো এই প্রশ্নটা করার একটা সাহস বা অনুপ্রেরণা পাচ্ছি যে গত লোকসভা নির্বাচনের পর আমরা যে সরকারকে পেয়েছিলাম, সেই সরকারে দেখলাম ডেপুটি স্পিকার পদে 5 বছরে কাউকে নিয়োগ হলো না, কারণ ডেপুটি স্পিকার পদটি নির্দিষ্ট হয় বিরোধী দলের থেকে। এই রকম একটি সরকার এইবার 43% ভারতীয় যে ভোট, সেই শতাংশের বিচারে, আর উল্টো দিকে 41%। এইরকম একটা হাটকোর সময় দাঁড়িয়ে সত্যি কি এই সরকার, যে গণতন্ত্রের কথা আপনি বললেন, রাজ্যে যে গণতন্ত্রের অভাব,
গণতন্ত্রের চর্চার অভাব আমাদের বিধানসভার ক্ষেত্রে। লোকসভায় তো আমরা সেই গণতন্ত্র চর্চারই অভাব দেখলাম গত 5 বছর ধরে। সেই সরকারের সেই রাষ্ট্রনায়ক কি এবার এই সবটাকে, এই বিরোধিতাকে কি সত্যি গুরুত্ব দিতে পারবেন? প্রথম কথা, উনি একটি ডেপুটি স্পিকারের প্রশ্ন তুলেছেন। এই প্রশ্নের উত্তর দিতে পারলে আমি খুশি হতাম, কিন্তু দিতে পারছি না। সেটা আমার দলের রাজনৈতিক শৃঙ্খলার কারণে। বিরোধীরা কথা বলতে পারছেন না এরকম পরিস্থিতি কিন্তু নয়। আপনি কোনো আলোচনায় না গিয়ে প্রথমেই জেপিসি ডিম্যান্ড করবেন এবং ওয়াকআউট করবেন। আপনাকে মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে, আপনার তাদের ব্যথা, তাদের দুঃখ কষ্ট, তাদের যে চাহিদা সেটাকে তুলে ধরার জন্য লোকসভায়। এবং সেখানে সেই আলোচনাটার পরিবর্তে আপনি যদি পুরোটাই ওয়াকআউট কেন্দ্রিক করে ফেলেন, আমার জেপিসি চাই, জেপিসি নিশ্চয়ই হবে, তারা কিন্তু আলোচনা চাই। তো এই সংঘর্ষের বাতাবরণ তৈরি হয়েছিল। কিন্তু আমি বিশ্বাস করি যে বিরোধী দল যদি একটু দায়িত্বশীল আচরণ করে তাহলে সমস্ত পরিসরেই ঠিকভাবে কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তবে এটাও ঠিক, উনি যতজন প্রশ্ন করেছেন এখন পর্যন্ত আমাকে, সবচেয়ে কঠিন প্রশ্ন উনি করেছেন। আমি উত্তর দিতে পারলে খুশি হতাম, পুরো উত্তর দিলাম না আমি সচেতনভাবে। আর দ্বিতীয় জিনিসটা যেটা আপনি বলছেন, দেখুন, এই আমি যাদের নাম বলি বা আমি যাদের থিয়েটার দেখি, তারা বামপন্থী কি কোনপন্থী এই ভেবে তো আমি এইসব করে দেখি না। আর আপনি যদি উৎপল দত্ত বলুন, দেবব্রত বিশ্বাসের কথা বলুন, সলিল চৌধুরীর কথা বলুন, এরাও কিন্তু তাদের নিজেদের রাজনৈতিক দলের যে শৃঙ্খলা ছিল তার বাইরে গেছেন, বহুকে সাসপেনশনের পর্যন্ত হতে হয়েছিল। আর গরিব মানুষের কথা, যন্ত্রণার কথা, দারিদ্র্যের কথা, না পাওয়ার কথা, শোষণের কথা, এই কথা বলার একতরফা অধিকার তো একটা রাজনৈতিক দল নিতে পারে না। আমরাও সেই অধিকার আমার আছে এবং আমরা অ্যাড্রেস করেছি। এবং এই স্বাধীন ভারতের ইতিহাসে এটাই প্রথম সরকার, যে সরকার যাদের চোখের জলের হিসাব কোনোদিন কেউ নেয়নি, তাদের পাশে দাঁড়িয়ে সামান্যতম কাজ করার সুযোগ নিয়েছে। আপনি বলুন তো, যদি সৌগত রায় প্রধানমন্ত্রীকে চিঠিটা না লিখতেন যে রেশনটাকে চালু রাখার জন্য, তাহলে কি পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারত যে রেশনিং যে পুরোটাই ফান্ডিং হচ্ছে কেন্দ্রীয় সরকারের জন্য, এবং সেটা আরও আগামী 5 বছরের জন্য হবে, অসংগঠিত শ্রমিকের জন্য। আজকে তাদের যে বিমা করে দেওয়ার ব্যবস্থা, বিশ্বকর্মা প্রকল্প, স্টার্ট আপ, আজকে ভারতবর্ষ ঘুরে দাঁড়াচ্ছে, প্যারাডাইম শিফট হচ্ছে। বামপন্থীরা যদি সমাজ বিবর্তনের উপাদানগুলো এই দেশের মাটি থেকে সংগ্রহ করতেন, তাহলে আজকে বামপন্থা এবং বামপন্থীদের সংখ্যা, তার চেহারা, তার শক্তি ভারতবর্ষে ভিন্ন হতো। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনার প্রশ্নকে আমি অত্যন্ত গুরুত্ব, সম্মান, স্বাগত জানিয়ে বলছি যে প্রত্যেকটি ক্ষেত্রেই সংসদীয় গণতন্ত্রে একটা শক্তিশালী বিরোধীর প্রয়োজন আছে। তা না হলে কোনোদিন গণতন্ত্র সাফল্য পেতে পারে না, পেতে পারবে না। আপনি সংখ্যার দিকে 400 বেশি এগিয়ে যেতে পারেন, 500টা আসন আপনি জয়লাভ করতে পারেন, কিন্তু তখন দলের মধ্যে নতুন ধরনের বিরোধিতা তৈরি হবে। এটা প্রকৃতির নিয়ম, রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনেই তৈরি হবে। রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনেই যেভাবে তৃণমূল কংগ্রেস, কাউকে সরিয়ে দিতে হবে না, তৃণমূল কংগ্রেস যেভাবে সরে যাচ্ছে, এটা একদম বৈজ্ঞানিক উপায় মেনে সরে যাচ্ছে, তো সেভাবে সরে যাবে। কিন্তু আমি আবার বলছি, গণতন্ত্রকে সর্বস্তরেই বাস্তবায়িত করা প্রয়োজন আছে। আর রাজনৈতিক সংস্কৃতি যদি ধ্বংস হয়ে যায়, আজকে যদি এটা নরসিংহারাও বিরোধী দলনেতা থাকতেন, ওখানে ডেপুটি স্পিকার থাকতো, ডক্টর মনমোহন সিং থাকতো, রাজীব গান্ধী যদি থাকতো, কিন্তু আজকে যে রাস্তায় কংগ্রেস নিজেকে নিয়ে গেছে, যে বিবৃতি কংগ্রেস দিই, অতীতে কোনোদিন নেহরুভিয়ান তার যে কনসেপ্ট, মানে তার চিন্তাভাবনা বা তার যেভাবে তিনি অ্যাড্রেস করেছেন বিরোধীদের, যদি সেখান থেকে দেখেন, চূড়ান্ত বিরোধিতা সত্ত্বেও, চূড়ান্ত তার প্রতি আমাদের রাজনৈতিক সমালোচনা থাকা সত্ত্বেও, তার যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তার যে দৃষ্টি ছিল, যে মন ছিল, সেই মন নিয়ে আজকে যদি কংগ্রেস কাজ করে, কংগ্রেসের শক্তি বৃদ্ধি হবে। তাহলে একটা প্রশ্নের পাশাপাশি উঠে আসে, যেহেতু আপনি প্রসঙ্গটা রাখলেন যে আজকে এরা যদি থাকতো, ডক্টর মনমোহন সিং যদি থাকতেন বিরোধী পক্ষের জায়গায়, তিনি তো নেই, সেই রাহুল গান্ধীই রয়েছেন এখন বিরোধিতার সব থেকে প্রকৃষ্ট মুখ হয়ে, তাহলে কি এবার ডেপুটি স্পিকার থাকবে না থাকবে না? আই এম ইনকম্পিটেন্ট টু রিপ্লাই দিস কোশ্চেন। এটা তো দেখার দায়িত্ব আমার নয়, এটা দল ঠিক করবে। আমি তো ওই মাপের নেতা নই
তাহলে তো আর আমি এতক্ষণ ঋতব্রতকে সময় দিতে পারতাম না। না না না, সেবাপের নেতা নয় এটা বলে বিনয়টা আবার নতুন দেখছি। আমি জানতাম স্পর্ধা থাকতে হয়। এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিতে যে প্রশ্নটা বারবার করে উঠছে যে বাঙালি যে সংস্কৃতি সেটা বোঝে না ভারতীয় জনতা পার্টি, সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যের মতো ব্যক্তিরা, আমি শুধু একা শ্রমিক ভট্টাচার্য বলছি না, শ্রমিক ভট্টাচার্যের মতো যারা রয়েছেন, যারা বাঙালির সংবেদনশীলতা, বাঙালির যে সংস্কৃতি তা বোঝে এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক মতাদর্শ বোঝে, কোথাও কি এই ধরনের লোকগুলোর আরও বেশি উঠে আসা উচিত ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে? দেখুন, রাজনীতিতে উঠে আসা, রাজনীতিতে নেমে যাওয়া, এটা একটা ওই সাপ লুডুর খেলার মতো। কে কখন উঠবে আর কে কখন নামবে, এটা গেম অফ আনসার্টিনিটি। এটা মানুষ কাকে নেবে, মানুষ কি নিচ্ছে, মানুষ মাঝে মধ্যে চড়াম চড়াম ঢাক নিয়েছিল, নকুলদারা নিয়েছিল, মানুষই নিয়েছিল, স্বীকার করে তো লাভ নেই। সেই ব্যক্তিকে কার্যত মিডিয়ার পোস্টার বয় বানানো হয়েছে, মানুষ নিচ্ছে বলেই তো তার টিআরপি বেড়েছে। মানুষ যদি শক্তি চট্টোপাধ্যায় চায়, শক্তি চট্টোপাধ্যায় চলবে। মানুষ যদি টুম্পা সোনা চায়, টুম্পা সোনা চলবে, যেটা মানুষ নেবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার যে অভিযোগটা করেন কেন্দ্রীয় প্রকল্প 100 দিনের কাজ, সেই টাকা আসা বন্ধ হয়ে গেল। যারা জব কার্ড হোল্ডাররা রয়েছেন, শ্রমিকরা, তারা কাজ পাচ্ছে না, কর্মহীন হয়ে যাচ্ছে। এইটাই কি ভোটের 18টা আসন থেকে 12টা আসনে নেমে আসার বড় কারণ? এটা কখনোই কারণ নয়। এটাই যদি একমাত্র কারণ হতো তাহলে মুখ্যমন্ত্রী একটা প্রকল্প নিয়েছিলেন, সেটার নাম হচ্ছে দিদির রক্ষা কবচ। এই রক্ষা কবচ নিয়ে কেউ কোনো গ্রামে ঢুকতে পারেনি, কোনো নির্বাচিত জনপ্রতিনিধি ঢুকতে পারেনি, সাংসদ ঢুকতে পারেনি, জেলা পরিষদের সভাধিপতি ঢুকতে পারেনি, পঞ্চায়েত কর্মাধ্যক্ষ ঢুকতে পারেনি। তার কারণ হচ্ছে তার ভিজিবিলিটিটা কি, সে সামনে দেখছে যে আবাস যোজনার যে ঘর, সেই ঘর যার বাড়ি আছে সে নিয়ে নিচ্ছে। ফলে ডিসপ্যারিটিটা দেখছে। একটা অনুপ পাণ্ডের বাড়ি নিয়ে বাংলার রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল। একটা অনুপ পাণ্ডের ওই একটা প্রাসাদোপম বাড়ি নিয়ে গোটা সিপিএমের পার্টির মাথার নেতাদের মানে চুল এত বেশি পড়তে শুরু করেছিল যে কোনো ভাইটালাইজারে কাজ দেয়। আর আজকে দেখুন প্রত্যেকটা পঞ্চায়েত প্রধানের বাড়ি, উপপ্রধানের বাড়ি, এটা মানুষ সামনে দেখছে। মানুষ মন্ত্রীর বান্ধবীর খাটের তলায় 50 কোটি টাকা, 15 কেজি সোনা দেখতে পেয়েছে, তারপরে 1000 টাকা, তারপরে 100 দিনের কাজ। এই 100 দিনের কাজটা আমরা বারবার বলছি, আমরা 1 নম্বরে। 8টা ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে একটা ক্রাইটেরিয়ায় পশ্চিমবঙ্গ 1 নম্বরে, সেটা হচ্ছে সর্বাধিক 100 দিনের কাজ। সেটি জব কার্ডে চুরি। কেন্দ্রের তো দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, তাকে তো সিএজি ফেস করতে হবে। কেন্দ্র বলছে তুমি টাকা নাও, হিসাব দাও। রাজ্য বলছে আমি টাকা নেব, এটা আমার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেব ওটা আমার অভ্যাসের মধ্যে পড়ে না, তাহলে টাকা পাওয়া যাবে না। আমরা দেখেছি বসিরহাট লোকসভা কেন্দ্রের রেখা পাত্র একজন লড়াকু নেত্রী, তাও কেন তাকেও এইভাবে পরাজয় স্বীকার করতে হলো? এর উত্তরটা যদি আমি দিই সেটা সমীচীন হবে না। আর এই উত্তর যদি আমি দিই সেটা তোমার এই চ্যানেলে সম্প্রসারিত হবে না। করলে তুমি যেখানে চ্যানেল চালাচ্ছ বা তোমার চ্যানেল বা তোমার এই শো যিনি হোস্ট করছেন ঋতব্রত, এরা বিপদের সম্মুখীন হবে। মানে উত্তর না দিয়েও উত্তরটা দিয়ে দেওয়া, এটাই হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকদা, একদম সময় শেষ। আমি অসংখ্য প্রশ্ন এখনও আমার রয়েছে, আমার সহকর্মীদের রয়েছে। শুধু সবশেষে একটা কথা বলি, কোথাও কি মনে হচ্ছে একদিকে অবাঙালি হিন্দু আর অন্যদিকে বিভিন্ন শক্তি, মধ্যখানে বাঙালি হিন্দু গাজা স্ট্রিপের মতো বাস করছে এবং অনাগত ভবিষ্যৎ বাঙালি হিন্দুর অত্যন্ত আশঙ্কাজনক মনে হয়? কখনো মনে হয় না, প্রতি মুহূর্তে মনে হয়। যখন দেখি বিধাননগরের মধ্যে প্ল্যান্ট সিটিতে আজকে রোহিঙ্গারা ঢুকে পড়েছে এবং তারা কাউন্টিংয়ে তারা পার্টিসিপেট করছে, যখন আমি শুনি দেগঙ্গায় দাঁড়িয়ে বক্তৃতা গাড়ি থামিয়ে যে আশেপাশে যা কিছু আছে সমস্ত আমাদের, ব্রিটিশ আমাদের হাত থেকে ক্ষমতা নিয়েছিল, আমাদের এই সমস্ত কিছু ফিরিয়ে নিতে হবে, তখন অবশ্যই আমাকে ভাবায়। প্রতিদিন প্রতি মুহূর্তে আমি এটা চিন্তা করি আর ওই নিরস্ত্রীর কথা চিন্তা করি। দেখুন,
আবার নতুন করে বাঙালিকে নিরস্ত্রী চৌধুরীকে পড়তে হবে। বাঙালিকে আমার মনে হয় আরেকবার একটু চেষ্টা করে নিজের ইতিহাস পড়তে। বাঙালি তো বেশি পড়াশুনো করে, এত বেশি বই মেলায় বই বিক্রি কোনো জায়গায় হয় না। কলেজ স্ট্রিটের বিভিন্ন পাবলিকেশন হাউসে ভিড় হয় রিটেল কাউন্টারে, দেশের অন্য কোনো জায়গায় হয় না। কিন্তু এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের সংগঠনের ব্যর্থতা। আমি স্বীকার করছি যে আমরা মানুষকে অতটা ভাবাতে ব্যর্থ হয়েছি। মানুষের ওপরে দায় চাপিয়ে দিলে চলবে না। আমার নির্দিষ্ট মিশন আছে। আমার মিশন হচ্ছে যে এখানে একটা নির্দিষ্ট জনজাগরণ তৈরি করা, মানুষকে ইতিহাসটা পৌঁছে দেওয়া, মানুষকে প্রকৃত তথ্য পৌঁছে দেওয়া, তারপর মানুষের পথ খুঁজে নেবে। সেইটা করতে আমরা কিন্তু ব্যর্থ হয়েছি। আমরা সেটা যাতে দ্রুত করা যায়, আমরা সেই চেষ্টায় থাকব। অবশ্যই সবশেষে ধন্যবাদ জানাবো। সুস্থ থাকুন। এখন তো মাঝে মাঝে দিল্লিতেও যেতে হচ্ছে, রাজ্যসভায় একজন সাংসদ হিসেবে, আবার পশ্চিমবাংলাও সামলাতে হচ্ছে। অসম্ভব গরম, আবার ভারী বর্ষণও হবে। সুস্থ থাকুন শ্রমিকদা, এবং আমরা চাইবো নিউজ রুমে আবার আসতে হবে আপনাকে। যখন বৃষ্টি পড়ে টাপুর টুপুর, হৃদয় ভরা জল, কি করা যাবে? বৃষ্টি তো অপেক্ষা করছে মানুষ, বৃষ্টির জন্য এখন সকলেই অপেক্ষা করছে। আমরা তো নয় আর সুন্দর হাওয়ার মধ্যে পড়লাম, এরপরই তোমার ক্যামেরা পার্সন, তোমার অন্যান্য সাংবাদিকরা দুঃসহ গরমে বেরোবে, আর তারপরে নেতাদের আরও গরম বক্তৃতা, সব মিলেমিশে চমৎকার ব্যাপার একটা। অবশ্যই অসংখ্য ধন্যবাদ শ্রমিকদা।